স্বাগত জানাবো কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক ভাই। আপনাকে আমি অনেক কৃতজ্ঞ। আমার দর্শকদের তরফ থেকে আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনার কাছে যে আপনি ভ্রমণ করে এসছেন এবং তারপরেও আমাকে সময় দিচ্ছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি গর্বিত। তারপরে যদি আপনার সাথে কথা বলতে পারছি, ধন্যবাদ আপনাকে। অনেক মেহেরবানি ভাই। এরপরে স্বাগত জানাবো কর্নেল ফেরদৌস আজিজ ভাই। আপনাকে কোনো হুম। আহ একেবারে আপন ভাইয়ের মতো কোনো নোটিশ না দিয়ে বলছি ভাই যোগ দেন, আলোচনা শুরু করেন। আমি জানি দেশের জন্য, জনগণের জন্য, জনস্বার্থে এবং দেশের স্বার্থে আমার ভাই কর্নেল ফেরদৌস আজিজ সবসময় উদার এবং উজাড়। আপনাকে স্বাগত জানাচ্ছি ভাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই, অলওয়েজ ওয়েলকাম। আমি যে কোনো সময় ইউ ফিল আপনি আমাকে নক করতে পারেন। জি, ধন্যবাদ। অনেক মেহেরবানি ভাই। নীরা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম এন্ড সব ভাইদেরকে এবং দর্শক যারা আজকে আছেন সবাইকে ঈদ মোবারক। ওকে, আমি আলোচনাটা শুরু করতে চাই হাসিন ভাই আপনাকে দিয়ে। সংসদীয় গণতন্ত্রে কর্নেল হাসিন প্রধানমন্ত্রী হয় সবার মধ্যমণি। প্রধানমন্ত্রী সব সিদ্ধান্তের উপরে থাকে। কিন্তু গত যেই কয়দিন সংসদে সংসদীয় কার্যক্রম হয়েছে, ওই সংসদীয় কার্যক্রমে একটা জিনিস অত্যন্ত দৃষ্টিকটু মনে হয়েছে, যে এই কথাগুলো প্রধানমন্ত্রীর বলা উচিত, যেসব প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী ঝটপট দাঁড়িয়ে বিষয়গুলো নিয়ে অ্যাড্রেস করা উচিত, দেখা গেল উনি তার ধারে কাছেও যাচ্ছেন না। দেখা গেল ওনার সামনে থেকে মাইক্রোফোন নিয়ে অন্য একজন কথার উত্তর খেয়ে দেওয়ার চেষ্টা করছে। সেখান থেকে একটা কথা বেরিয়ে আসছে, সরকার প্রধান আসলে কে, কোন দিকে যাচ্ছে। আমি এই সাবজেক্টটা নিয়ে কয়েকজনের সাথে কথা বলেছি, ইনক্লুডিং কর্নেল ফেরদৌস আজিজ, ইনক্লুডিং বিএনপির প্রভাবশালী কয়েকজন নেতা যাদেরকে এমপি মনোনয়নও দেওয়া হয় না, যারা সরকারের বাইরে, যাদের সাথে তারেক রহমানের সাথে কথা বলার সুযোগ হয় নাই। তারা বলছে যে উনি নিজেই যদি নেতা হইতে না চায়, সংসদের নেতা বা প্রধানমন্ত্রী, তাইলে আমাদের আর কি করার। কর্নেল হাসিন, তাইলে বাংলাদেশের সরকার প্রধান কে, সংসদের নেতা কে? তারেক রহমান কি এমনি গিভ আপ করছে, নাকি উনি দেখছে যে পরিস্থিতি ওনার অনুকূলের না? কোনটা? বিসমিল্লাহির রহিম। উপস্থিত সবাই আসসালামু আলাইকুম। ভাই, এটা সংসদটাকে চালায় আমাদের স্পিকার। স্পিকার ভদ্রলোকটা কে? স্পিকার ভদ্রলোকটা কে? মেজর হাফিজ। উনি কি ছিলেন? উনি তো শহীদ জিয়াকে গ্রেপ্তার করেছিলেন এই 75-এ। বেসিক্যালি উনি ছিলেন এডুকেশন কোরের অফিসার। উনি ফুটবল খেলোয়াড় ছিলেন, শিক্ষা বয়স একটু বেশি। উনি ওই শিক্ষা কোরের অফিসার ছিলেন এবং কমিশন পাওয়ার সময় ওনাকে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট করা হয়, যে যুদ্ধের সময়টাই ছিল, ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ট্রান্সফার করা হয়। ওনার ট্রেনিং কারিকুলামটা কিন্তু এডুকেশন কোরের কারিকুলাম ছিল এবং পরবর্তীতে উনি ইনফ্যান্ট্রিতে আসেন। এরকম অনেকেই চলে আসেন যুদ্ধের সময়, যার মতন ক্যাপ্টেন ছিলেন, উনি ইস্ট বেঙ্গল হয়ে গেছেন। এখন এই ভদ্রলোকটার সম্বন্ধে একটু আসেন আপনার ক্যারেক্টার অ্যানালিসিস করে। 75-এ কিন্তু উনি বিএম ছিলেন 46 ব্রিগেডের। এই শহীদ জিয়াকে অ্যারেস্ট করা, মানে তাকে অ্যারেস্ট করার সময় ইনি ছিলেন দায়িত্বে, মাস্টার মাইন্ড। ইনি ছিলেন কার বিএম? যিনি মারা গেলেন বিদ্রোহী 75-এ বিদ্রোহটা হলো আমাদের। তারপরে ওনার মাস্টার মাইন্ড ভদ্রলোক। এরপরে উনি কিন্তু শহীদ জিয়া ওনাকে জব দিয়েছেন, বাট আর্মি থেকে বের করে দিয়েছেন। উনি জিয়ার সময় কোথাও ছিলেন না। এরশাদের সময় উনি নিজেই বলতেছিলেন উনাদের এলাকায় ওনার সাথে যে সম্পর্ক ছিল যেন সাদেকের, সেই সুবাদে অনেক ত্রাণ পান, জনগণকে ত্রাণ বিতরণ করেন এবং এরশাদের সময় এমপি হন। তারপরে উনি বিএনপিতে পদার্পণ করেন। বিএনপির সময়কালে আপনার যদি সুযোগ হয়, ওনার ক্যারেক্টার অ্যানালিসিস করবেন। আমাদের যে ব্যারিস্টার সরোয়ার আছে, তাকে ডাকবেন, আসবে, সে বলবে এই ব্যারিস্টার সরোয়ারকে ডুবানো
থেকে শুরু করে অন্যান্য যেসব অফিসাররা এই হতাশ হয়ে শেষ পর্যন্ত বিএনপি ভাঙার পক্ষের দিকে যাচ্ছিলেন, উনি সেই কারিগর। এই যে স্যার কারিগর, একটা অনুষ্ঠানে আমি নিজে গেলাম, উনি এই যে এই সাথে জড়িত ছিলেন। তানভীর ইসলাম জয়, ওনার সাথে উনি জড়িত ছিলেন। এই যে মাসুদ করিম, ওনার সাথে উনি জড়িত ছিলেন বিএনপি ভাঙার জন্য। এখন বাট উনি, আমি আশ্চর্য হতাম, উনি কারণ অকারণে ভারত চলে যেতেন চিকিৎসার নামে। আমি সন্দিহান ছিল লোকটা এরকম কেন, একটা খেলোয়াড় মানুষ, মনটা উদার, ভালো। তো এখন দেখেন ভাই, উনি যদি মানে আপনি ওই জায়গায় আসেন, উনি তো চালাবেন, তো উনি তো চাইবেন না নতুন নেতৃত্ব চলে আসুক, কেউ তার মানে আহ, তারেক সাহেব ক্ষমতায় আসুক। তারেক তো হলো ভাতিজা, তারেক তো হলো ভাতিজা। তো ভাতিজা ক্ষমতায় আসুক, আসলে এই সিলেকশনটা কতটুকু ঠিক হয়েছে আমি জানি না। নতুন প্রজন্ম নিয়ে আমাদের প্রধানমন্ত্রী উচিত ছিল দলটা সাজানো। এমন একটা জায়গায় দিচ্ছেন, সেখানে কিন্তু ইচ্ছা করলেও আপনি মাইকটা নিতে পারবেন না, চালাতে পারবেন না। চাবিটা হলো গিয়া হাফিজের হাতে, স্পিকারের হাতে। তারপরে বলবো প্রধানমন্ত্রী উনি নতুন, উনি দেখতেছেন, শিখতেছেন। আমরা হয়তো অপেক্ষা করবো আরো 1 মাস 2 মাস, ঘুরে আসবে। তারপরে দেখেন যে যেসব বিষয় নিয়ে যার কথা বলার কথা না, তারাও কথা বলতেছেন। এসব দৃষ্টিকটু। আইনের বিষয় নিয়ে তো এখন আর স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলার অবকাশ নাই, উনি কোনো কথাই বলবেন না আইনের স্বরাষ্ট্র বাইরে। উনি একাই উনি বলে যাচ্ছেন, কিন্তু আইনমন্ত্রী কিছু বলতেছেন না। আপনি একটা চ্যাপ্টার ধরলেন, আইনমন্ত্রী কোনো কথা বলতেছেন না। এগুলি সব তো দৃষ্টিকটু। কার কথা কে বলবে, বা বিএনপি পক্ষ থেকে একজনকে প্রতিনিধি নিয়োগ দেওয়া উচিত, সে বলুক। মানে একজনের কথা একজন বলতেছে, আমি তো মানে হাল ছেড়ে দিচ্ছি, আসলে কি হচ্ছে এটা, এটা তো কোনোভাবেই যায় না। বা একজনের কথা আরেকজন বলবে, সেও তো অ্যাকসেপ্ট করার কথা না। সব মিলে আমার মনে হয় অনেক বছর পর আসলে সংসদ চলতেছে। আগে তো সংসদ একজনই চালাইতেন, একজনই কথা বলতেন। এখন অনেকে কথা বলতেছেন, অনেকে আরো বলবেন। তারপর আমি আশাবাদী, হয়তো মাস 2 এক লাগতে সময় লাগতে পারে। এর মধ্যে নতুন নতুন সমস্যাগুলো আসতেছে। আজকে হয়তো দেখছেন আপনি, ইন্ডিয়ান চ্যানেলে বলতেছিল ওই হাদি হত্যার অপরাধী, সে কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে অনেক সত্য কথা বলে ফেলছেন, যেটা হওয়ার কথা ছিল না। খুব দৃষ্টিকটু, যেখানে মির্জা আব্বাসের নামটা চলে আইছে। জিনিস কিন্তু রাজপথ কিন্তু গরম হওয়ার জন্য যথেষ্ট মানে সুযোগ হয়ে গেছে। ঈদ শেষ, এই হাদি হত্যা বিচার, এবং এই যে মির্জা আব্বাসের নাম আসলো, এবং দেখেন মির্জা আব্বাস কোন সময় গেল ভারতে, সব অ্যানালিসিস ভারত করতেছে। এই সবগুলি বিএনপির জন্য এখন বিপদ। এখন আমি জানি না মহান আল্লাহ আমাদেরকে সঠিক আহ, পথে রাখুক। কর্নেল আমি হাসিন, একটা কথা আপনি বলি, ঠিক বলেন। যেটা হলো এই বিপ্লবটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী দেখেন নাই, এই সারুদ্দিন সাহেব দেখেন নাই। এই দুইজনেই আসলে সমস্যাটা বুঝে উঠতে পারতেছেন না। ছাত্রদের পালসটা কি, ছাত্রদের শক্তিটা কি, আমজনতার শক্তিটা কি বুঝতেছেন না। যেই কারণে আগে বললে গুলি ছুটতো, এখন কিন্তু সেটা গুলি ছুড়বে না পুলিশ, সেনাবাহিনীও গুলি ছুড়বে না, সেনাবাহিনী বললেও গুলি ছুড়বে না। গুলি তো বাঙালি জনগণের জন্য না, শত্রুর জন্য। আজকে বিচার হচ্ছে, বিচারে যা যতটুকু হয়েছে এনাফ, কাজ তো চলমান। সুতরাং আপনি যতই করেন, আমার মনে হয় মানুষের ভীমরতিটা কেটে যাবে। আলটিমেটলি আইনের ঊর্ধ্বে কেউ না, এক এক করে হবে, সময় নিতেছে। বাট আপনাকে মনে করেন না এই এতটা বছর তারেক রহমান বিদেশে ছিল, খুব আনন্দে ছিলেন না? ওনাকে যে টর্চার করা হয়েছে, ওনার উচিত না এর প্রতিবাদ করা? অবশ্যই করবেন, হয়তো করা উচিত। সেম আমাদের মা সমতুল্য খালেদা জিয়া, সেম কেস। আমার অনেক পেন্ডিং ইস্যু আছে। নতুন মাতাব্বররা অনেক কথাই বলবেন, আমরা এদের কথা এই জন্য বিতর্কিত আজকে। আর দেশে বিতর্কিত এদের জন্যই। হাফিজ সাহেব তো একেবারে তুলসী ধোয়া মানে পাতা না। ওনার সম্বন্ধে জানেন তো তারেক সাহেব, বললে তো হবে, উনি জানেন। তো আমি মনে করি আমরা একটু অপেক্ষা করি, সাহস যোগাই, অন্তত ইন্ডিয়ান হোক এরা, মানে এদেরকে বানাইতে হবে। পুরা দেশকে কিন্তু ইন্ডিয়ান বানাইছে ছাত্ররা। আমরা দরকার হলে বিএনপি কে ইন্ডিয়ান বানাবো, এই চেষ্টা ওকে, করবো। তবু কর্নেল হাসিন, ধন্যবাদ ভাই।
না কর্নেল হাসিন, আপনি ধন্যবাদ দেওয়ার আগে আপনাকে আমি একটু আপনার কথার মধ্যে থেকে একটা প্রশ্ন করতে চাই। আপনি বলছেন আর্মি এখন জনগণের উপরে গুলি চালাবে না, ওয়াকার চাইলেও গুলি চালাবে না। আমি আমি এই কথাটা শুনে খুব আশ্বস্ত হইলাম, কিন্তু আপনি কি এই গ্যারান্টি দিতে পারেন যে এই গুলি যাদের জন্য কেনা হয়েছে তারা কি তাদের উপরে এই গুলি ছুড়বে? আমরা তো ছুটছি ভাই, ওই পরিবেশ সৃষ্টি করবো ইনশাল্লাহ। আমি তো ছুটছি, আমরা তো ছুটবো। আমাদের মিডিয়া যথেষ্ট শক্তিশালী, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কাদের সাথে তুলনা করি? এই মণিপুরি ইনসার্জেন্স একবেলা খায় একবেলা খাইতে পারে না, ওদের 3টা ক্যাম্প দখল করে নিয়েছে। আমাদের এমন দুর্ভাগ্য, ইন্ডিয়ান বাংলা টিভিগুলি এত নেকেটলি বলে যে চিটাগাং নিয়ে যাব, হিলি বর্ডার কেটে ফেলবো। আমাদের একটা টিভি করে তো নাই। আমরা বিনা পয়সায় বক্তৃতা দিব কাউন্টারে, তাও দাওয়াত করে না। এখন আমি ইউটিউবে বলতে হবে ভাই আপনারা করেন, আমরা কথা বলি ওদের বিরুদ্ধে, যে আমি তোমার দিনাজপুর নিয়ে নিব, আমি তোমার পশ্চিমবঙ্গের এই অংশ নিয়ে নিব, মুর্শিদাবাদ আমার। তা আমাদের বলতে হবে, কিছু করার নাই। এসব তো বিপদ, সব আমাদের নিয়ে গেলে ভারত একজন বলে আরেকটা এবার কথা, ভারত প্রতিশোধ নেবে। আরেকটা কথা আমি একটু না বলে পারছি না, না বলেই পারছি না। মেজর হাফিজের যেই বায়োডাটা আপনি আমাকে দিলেন, এটা কিন্তু সত্য কথা। এই সাবজেক্টটা সম্পর্কে আমি অনেক আগে জানি, এবং মেজর হাফিজ সম্পর্কে আমি যে নামটা বলবো আপনি নামটা অলরেডি বলছেন, জেনারেল সাদিকুর রহমান চৌধুরী, টিকিউএ। উনি উনি টিকিউএ ছিলেন, রাইট? উনি না, পাকিস্তানি জেনারেল। ওকে, আচ্ছা সাদিক আচ্ছা, বগুড়াতে জিওসি ছিলেন। ওকে। না, পরবর্তীতে বিডিআর এর ডিজিও ছিলেন। আমার সাথে হ্যাঁ দেখা হয়েছে, ছিলেন তখন উনি বিডিআর এর ডিজি। আমার সাথে আমাদের। দেখা হলো হ্যাঁ, জেনারেল সাদেক এবং জেনারেল আমজাদ একত্রে। তো আমি দেখি কইছিলাম এই দুই রাজাকার একত্র হইছে কেন? তো জেনারেল আমজাদ হাসি দিয়া কইছে, তুমি আমার রাজাকার কইতেছো? তো জেনারেল এনিওয়ে, আমাকে জেনারেল সাদেক এর কথা বলছে, ওই মেজর হাফিজের কথা বলছে, হাসি দিয়ে বলছে, তুমি কি জানো তোফাল আহমেদ যখন মোতাহার মাস্টারের জবাই দেয়, আজহার ডাক্তার তার ছেলেরে বলছিল যে তোফাল সম্পর্কে তোমার কিছু করা উচিত। হাফিজ কইছে পারলে তোফাইলরে সাপোর্ট করো, এর বাইরে যাইও না। এই হয়েছে সেই হাফিজ যার হাতে রক্ত। এবং একটা কথা বলি, জাতীয় পার্টির শাসন আমলে চান্দাবাজি, দখলবাজি, ঘুষ, বদমাইশি এমন কোনো কিছু নাই যা সে করে নাই। অথচ তার বাবা আজহার ডাক্তার কিন্তু ভালো মানুষ ছিলেন, আমি চিনি। উনি আমাদের দুঃসম্পর্কের আত্মীয়, কিন্তু আমি জানি এইটা, আজহার ডাক্তার ভালো মানুষ ছিলেন। তার খারাপ একটাই ছিল, সে নিজে মরার আগে স্বীকার করে গেছে যে তার জীবনের সবচেয়ে খারাপ সিদ্ধান্ত ছিল সে জেনারেল ওবানের লগে দেখা করছে, শোধ করছে। ওইটা ছিল তার জীবনের খারাপ সিদ্ধান্ত। তার ছেলে মেজর হাফিজ কিভাবে হয়? নাম্বার ওয়ান। নাম্বার টু, জিয়াউর রহমানকে যে মেজর হাফিজ অ্যারেস্ট করছে, এই সাবজেক্টটা নিয়ে আমাকে 3-4 জন ব্রিফ করছে। এই 3-4 জনের মধ্যে একজন ছিল, আপনারা দুইজনেই চিনবেন, জেনারেল লতিফ, একসময় ডিজিএফআই ডিজি ছিলেন। Correct. এবং মেজর জেনারেল মাহমুদুল হাসান একসময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এবং এরা দুইজনে আমারে বলছে ও তো একটা জীবন্ত সাপ, ওরে কেউ বিশ্বাস করে না। এখন আমি কথাগুলো আজকে কেন টানলাম ভাই? তারেক, আপনি কি মনে করেন এগুলো তারেক রহমান জানে না? আমি কিন্তু 100% জানি তারেক রহমান এটা জানে। না, কারণ আমি যতটুকু আমি বেগম জিয়া এটা নিজে জানে, তারেক রহমানও জানে। তাহলে এটা জানার পরে হাউ হি বিকাম স্পিকার? হাসিন ভাই, ভাই, নিয়ন্ত্রণরত আমাদের প্রধানমন্ত্রীর হাতে নাই। ওকে, নিয়ন্ত্রণটা হয়েছে ভারতে। ওখান থেকে বলে দিচ্ছে কে কি করবে। একটু রাইট। টাইম, আমার তো সমস্যা ওখানে হচ্ছে। এনারা এত মানে কিছু তো সত্য অঙ্গীকারনামা দিয়ে আসা হয়েছে, এই ভেদার লাগে লাগে মানে এত সাহস কোথায় পায় সেনাপ্রধানের কাছে যাবে না বলে? সেনাপ্রধান কেন রাজনীতিবিদদের সাথে কথা বলবে? অনেক প্রশ্ন আসে। ওকে।
সেনা এগুলি সবই আসবে। এখন মনে করেন যে যারা বছর থেকে ভাবতেছেন, আমার মনে হয় ঈদ শেষ, এরপরে শুরু হবে, এই হাদি দিয়েই শুরু হবে, বাকি তো অন্যান্য পেন্ডিং তো আছেই। মাঠ ওকে অতি দ্রুত গরম হবে, আশাবাদী ওকে উনি ওনার অবস্থান বুঝবেন। ধন্যবাদ ভাই। ওকে আমি কর্নেল ফেরদৌস আজিজ আপনার কাছে যাব। আমি কর্নেল হাসিনকে যে প্রশ্নটা করছি আমি সেম প্রশ্নটা করব। আপনি কি মনে করেন না যে আমি মেজর হাফিজ সম্পর্কে যা বললাম, কর্নেল হাসিনের কথাটাকে ইগনোর করার কোনো উপায় নাই? এই মেজর হাফিজ কি তার চোখের সামনে যে চায় নাই খালেদা জিয়া ফার্দার প্রধানমন্ত্রী হোক, মেজর হাফিজ জেনারেল মঈনকে সরাসরি বলছে বিএনপি থেকে জিয়া পরিবারকে সরায় দিতে হবে? এই মেজর হাফিজ বলছে তাকে, জেনারেল মঈনকে। এবং তারেক রহমানকে যখন ফিজিক্যালি টর্চার করা হয়, আপনি কি জানেন তারেক রহমানের কানে এই গালি গেছে, বলা হয়েছে কুত্তার বাচ্চা তুই রাজনীতিতে থাকবি না। তো তারেক রহমান তো এগুলো জানে, বেগম জিয়া এটা জানে, তারপরে মেজর হাফিজ কি করে স্পিকার হয় কর্নেল আজিজ? মানে আপনার কোন চিন্তায়, ধ্যান ধারণা, কোন জায়গায় আপনি কি যোগ বিয়োগ মিলাতে পারেন? হাউ হি বিকাম স্পিকার? জি, আসসালামু আলাইকুম। সেটাই কথা, উনি কিভাবে স্পিকার হয়। আর কর্নেল হাসিন আমার বন্ধু যেগুলা বলেছে 100% সত্য। এখানে বিন্দুমাত্র কোনো দাড়ি কমা সহ কোথাও কোনো ভুল নাই। আরেকটা জিনিস, এই যে 1/11-এর সময় মানে 2007-এ তখন একটা সংস্কার পার্টি হয়েছিল, মনে আছে আপনার? বিএনপি কে ভাঙতে চেয়েছিল। এই হাফিজ সাহেব এই সংস্কার পার্টিতে ছিলেন, মানে বিরোধী, মানে ইয়ে গ্রুপ, ভাগুরা গ্রুপ। দেলোয়ার সাহেব ছিলেন তখন মহাসচিব। উনাকে চাপ টাপ দেওয়ানোর অনেক, উনি অসুস্থ হয়ে গিয়ে হসপিটালে ভর্তি হয়েছিলেন দেলোয়ার সাহেব শেষ পর্যন্ত বিএনপির সাথে থেকে গেছে এবং বিএনপিকে রক্ষা করার চেষ্টা করছে। এই মান্নান ভুঁইয়া, হাফিজ, ইনারা তখন এই বিএনপিকে ভাঙার জন্য এরা ওই সংস্কার পার্টিতে ছিলেন। তো হাফিজ সাহেবের মানে আমি বলবো না হাফিজ সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র, মানে মার্কা মারা লোক। মার্কার জিনিস বা মাল পানি বললাম না, সবাই তো আমার সমালোচনা করে, আমি নাকি খুব রেগে যাই, আমি নাকি খুব বকা দেই, গালি দেই। তো এই জন্য চেষ্টা করছি আর কি একটু সুভদ্র ভাষায় বাস দিতে, এরপর থেকে সুভদ্র ভাষায় বাসটা দিব। জি, তো সংসদীয় পদ্ধতি বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী হবেন সকল কিছুর নিয়ন্ত্রণে, তিনি থাকবেন, রাইট? এটা রাষ্ট্রপতি শাসিত সরকার না, মন্ত্রী পরিষদ শাসিত সরকার। সো সংসদীয় পদ্ধতিতে মিস্টার তারেক রহমান ইজ দি প্রাইম মিনিস্টার। আচ্ছা, এখন এই তারেক রহমান যাতে দেশে আসতে না পারে, এটার জন্য তো এই দলের সিনিয়র নেতারা সবসময় ওনার সিকিউরিটি প্রবলেম, এইটা সেইটা কত কিছু দিয়ে ভুলভাল দিয়ে ওনারে ভংচং দেখাইছে। এই দলের নেতারাই, তার দলের নেতারাই মির্জা ফাঁদ দেখাইছে, কর্নেল আজিজ মির্জা ফাঁদ দেখাইছে, সালাউদ্দিন দেখাইছে, আমির খসরু মাহমুদ চৌধুরী দেখাইছে, ইকবাল হাসান মাহমুদ চৌধুরী টুকু দেখাইছে। এটা দেখাইছে তারেক রহমান যাতে দেশে না আসে, তাদের হাতে থাকে। হ্যাঁ, এটাই তারা চায় নাই। এই জিনিসটা তো তারেক রহমান আসলে হয়তো তখন ওখানে বুঝতে পারে নাই, দূরে থেকে অনেক কিছুই বোঝা যায় না, এক একজন এক এক কথা বলে। আচ্ছা, তারপরে বোঝার জন্য একটা পার্সোনাল স্টাডি লাগে, ওই স্টাডিটা হয়তো উনি ওখানে করেন নাই, অথবা করার সুযোগ পায়নি, অথবা ওনার সারাউন্ডিং এ যারা ছিল তাকে ভালোভাবে গাইড করতে পারেন না। আচ্ছা, সেই স্কুলিংটা তার ওখানে হয় নাই, আমি যদি সিম্পল সেন্টেন্সে বলি, এবং তার অ্যাসোসিয়েটস গুলা ভালো ছিল না। আর যাই হোক, আমি তারেক রহমানকে আজকে সমালোচনা করছি না, আমার কথা হচ্ছে সে যেভাবেই হোক সে প্রধানমন্ত্রী এখন, রাইট? তো বিএনপি আসছে, বিরোধী দলও রেজাল্ট মেনে নিয়েছে, জনগণও মেনে নিয়েছে, দেশের স্বার্থে যাতে দেশটা সামনের দিকে আগায়, কোনো অরাজকতা আমরা চাই না, মেনে নিয়েছে। ইলেকশন যাই হয়েছে,
হয়েছে, ফাইন। এখন তারেক রহমানকে তো ইফেক্টিভ হইতে হবে। তারেক রহমানকে ইফেক্টিভ কারা করবে? সাধারণত বিরোধী দল থেকে এসে করবে কেউ? সরকারি আমলারা করবে? নো, এটা নিয়ম হচ্ছে তার দলের লোকরাই তাকে এম্পাওয়ার করতে হবে, শক্তিশালী করতে হবে, ইফেক্টিভ করতে হবে। দলের প্রতি যদি সিনিয়র নেতাদের আনুগত্য থাকে, যে দল এবং দেশ, তাহলে তারা উচিত তারেক রহমানকে অ্যাডভাইস দিয়ে বিভিন্নভাবে গাইড করে তাকে সামনের দিকে এগিয়ে দেওয়া এবং তাকে ফোরফ্রন্টে নিয়ে আসা এবং তাকে সবকিছুতে কর্তৃত্ব তার হাতে তুলে দেওয়া। কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে নেতা বলতে আপনি তাদেরকে মিন করছেন যারা এই মুহূর্তে এমপি মন্ত্রী, নাকি যেসব ওই ভিসা ইউনিভার্সিটি লন্ডন থেকে যাদেরকে ভুয়া ডক্টরেট করাইয়া তারেক রহমান সাথে করে নিয়ে আসছে? মানে ওনারে এগুলো শিখাবে কারা, তৈরি করবে কারা? দলের যে ভেটারান এমপি যারা আছেন, কেউ সংসদে আসতে পারছে, কেউ কেউ পারেন নাই, বা সংসদে যারা আসছে তাদের মধ্যে থেকেও আবার ক্যাবিনেটে আসেন নাই, মানে মন্ত্রী হন নাই। তো এদের তো দলের দায়িত্ব আছে, দায়িত্ব তো নাই। কর্নেল ফেরদৌস আজিজ, আপনি নিজে একা একা চিন্তা করেন, এয়ার ভাইস মার্শাল আলতাফ চৌধুরী 2 বার বিএনপি সরকার গঠনে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, যোগ্য একজন মানুষ। উনি শুধু একটা অপরাধ করে ফেলেছে, উনি গন্ধম খেয়েছে। গন্ধমটা কি? উনি একটা সত্য কথা বলেছে যে বিএনপির প্রভাবশালী নেতারা রয়ের নিয়ন্ত্রণে, যার জন্য ওনাকে অসম্মান করার জন্য শুধু মন্ত্রিত্বই দেওয়া বাদ দেওয়া হয় নাই, উনি যেখান থেকে এমপি হয়েছে ও জেলায় ইউজুয়ালি এমপি যে হয় তাকে জেলা পরিষদের প্রশাসক করা হয়, সেই প্রশাসক পত্রও তাকে দেওয়া হয় না। তাকে অসম্মান করার জন্য এক ঘটিকে ওখানে প্রশাসক বানানো হয়েছে। হাবিবুর নবী খান সোহেল জীবন উজাড় কইরা দিয়ে রাজনীতি করছে, বিএনপির জন্য করে নাই এমন কিছু নাই। গ্রেফতার হয়েছে, মার খেয়েছে, রাস্তায় গৈরা গৈরি করেছে। হাবিবুর নবী খান সোহেল মনোনয়ন পায় নাই তারেক রহমানের শুধু একটু দর্শন পাওয়ার জন্য নাহিদের বাসার নিচে যাইয়া রাস্তায় ঘোরাফেরা করে। তাইলে তারেক রহমানকে আসলে তৈরি করবে কারা? ওই লন্ডন থেকে ভিসা ইউনিভার্সিটির ডক্টরেট পাওয়া লোকজনরা, নাকি সালাউদ্দিন, নাকি আমির খসরু মাহমুদ চৌধুরী, নাকি আব্দুল আউয়াল মিন্টু? মানে তৈরিটা করবে কারা ভাই? যদি আমাকে একটু, আমি আর আপনি তারেক রহমানের সমালোচনা করলাম না, আপনিও বলছেন আমিও করলাম না, আই স্যালিউট হিম। ওনারে তৈরিটা করবে কে? না, সে যাই হোক, তার সমালোচনা অন্য আরেকদিন তাকে তার সার্জারি করব। বাট আজকে যে সাবজেক্টটা, এই সাবজেক্ট অনুযায়ী কিন্তু তাকে আমরা মিন করছি যে হি শুড টেক ওভার, হি শুড হ্যাভ এ কন্ট্রোল। সো এই জায়গায় তাকে সার্জারি করছি না, রাইট? তাকে তো আপহোল্ড করতে হবে, তাকে আপহোল্ড করতে হবে। সো এই সেন্সে করছি না। কিন্তু আপনি যেগুলা বললেন তার আশেপাশে যেগুলা, এগুলো তো সব রয় বসাইছে ওইখানে। কুলিক আমার যেগুলা তার ওখানে ছিল, অখাদ্যগুলা ছিল, মানে এখন এগুলা তো সব থার্ড ক্লাস মাল, এগুলা তো ওখানেই ছিল। মিস্টার মাথুর স্টেশন চিফ ছিল 2004-এ ঢাকাতে, রয়। সে কি তারেক জিয়ার সাথে দেখা করে নাই গিয়া লন্ডনে? এই 22-এ রয় তাকে সারাউন্ড করে রাখছে ওখানে। এখন যে তাকে সারাউন্ড করে রাখছে, তার আশেপাশে যে মালগুলা বসানো হয়েছে, এটা যে রয়্যাল লোক, এইটা তো তারেক রহমান হাফ বুঝে না। বাট তাকে কে কনফিডেন্সের সাথে বুঝাবে, তার কনফিডেন্সটা কিভাবে আরেকজন দেশপ্রেমিক লোক বাড়ায় দিবে? দেশপ্রেমিকটা তো তার কাছে যেতে পারে না। এই হাবিবুর নবী সোহেল, তার তো উচিত, তাকে তো এবার এমপি করা উচিত ছিল। আমি জানি না সে এমপি হয়েছে কিনা, বা তাকে দিয়ে। আচ্ছা, 18 সালে নির্বাচনের সময় এই হাবিবুর নবী সোহেলের ছোট ভাই ডন, আমি তখন রংপুরে, আমি ওদেরকে ডেকে এনে ব্রিফ করছি যে মাস্ট প্রিপেয়ার ফর দি ইলেকশন। যাই হোক, এই সোহেল সম্বন্ধে আমি জানি। তো হি ইজ এ ওয়েল ডিজার্ভিং ক্যান্ডিডেট, বাট তাকে কেন দেওয়া হলো না? আলতাফ চৌধুরী সাহেবকে ফোরফ্রন্টে আনা হলো না, বাবরকে আনা হলো না। দলের ভিতরে যারা প্যাট্রিয়ট, যারা অনেস্ট, তাদের কাউকেই আসতে দেয় নেই, পার্লামেন্টও আসতে দেয়নি এবং ক্যাবিনেটও আসতে দেয় নাই। পার্লামেন্টের যেটা এসে গেছে নিজ যোগ্যতায়, বাট ইয়েতে আসতে দেয়নি। দেবে না তো
এটা তো অত দেবে না, এটা আমরা জানি। এখন তারেক রহমান সাহেবকে নিজেকে বুঝতে হবে, ওনাকে বুঝতে হবে, এবং দলের যারা ক্যাবিনেট মানে এমপি আছে এরা ছাড়াও দলের বাইরে তো ভালো ভালো সব দেশপ্রেমিক নেতা আছে। আজিজ তারেক ভাই, রহমান সাহেবের ফেরদৌস আজিজ, উচিত হবে, জি ফেরদৌস আজিজ, আপনাকে, জি ভাই, কর্নেল হাসিনকে এবং নীরাকে আমি একটা ভিডিও দেখাবো। হাবিবুর নবী খান সোহেল এতবার অ্যারেস্ট হইলো, মায়ের খাইলো, জাহান্নামে গেল, কিন্তু তারেক রহমানের সাথে তার একবার দেখা হইলো না। সে দেখাটা করার জন্য সে নানা পাশার সামনে অসহায় ভাবে কেমনে ঘুরতেছিল আমি একটু দেখাইতে চাইতেছি। অসহায় ভাবে বেচারা ঘুরতেছে। নাহিদের বাসায় তারেক রহমান গেছে, নাহিদের বাসায়। এই বাসার থেকে তারেক রহমান বের হওয়ার সময় হাবিবুর নবী খান সোহেল শুধু তারেক রহমানের একটু হ্যান্ডশেক করতে চাইছিল। আপনি মজার কথা কি জানেন? হ্যান্ডশেকটা পর্যন্ত করতে দেওয়া হয় নাই। কে দেয় নাই জানেন? আপনাদের একজন কলিগ, ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম। এবার বলেন কর্নেল ফেরদৌস আজিজ, উনাকে কারা তৈরি করবে? কথা তো অনেক, তথ্য তো অনেক, আসলে টক শোতে অল্প সময়ে এত কিছু তো বলার সময়ও হয় না। এই যে 1 বছর পরে কেন আসলেন তারেক রহমান, তাকে আসতে দেয়নি। তারই দলের নেতারা বিক্রি হয়ে গেছে, বস্তা বস্তায় টাকা নিত হাসিনার কাছ থেকে, মাসওয়ারা মান্থলি নিত। এই টাকা তারেক রহমান নিজে ভাগ পায় না ভাই, তারেক রহমান নিজে ভাগ পায় না। না, আমি তো বললাম যে ওইটা আমি বাদ দেই, ওই পয়েন্টটা বাদ দিই, যেহেতু আজকে ইয়েটা, কারণ সবই যদি দিয়ে দিই তাহলে তো কেউ থাকে না। আমাকে তো ভারতের এগেইনস্টে দাঁড়াইতে হবে, আমাকে তো সাবজেক্টটাকে তুলে রাখতে হবে। হ্যাঁ, তো এখন তারেক ভুল করতে পারে, মানুষ মাত্রই ভুল হয়, তারেক রহমান করতে পারে, বাট তারেক রহমানকে লাইনে আনার দায়িত্ব টাকা বিরোধী দলের নো। প্রথম সাপোর্ট দিবে এবং লাইনে আনবে, ভুল হলে তাকে বলবে, তাকে সামনে তুলে ধরবে যে প্রতীক আপনি ইউ আর দ্য কিং। সেটা কে করবে? করার তো উচিত এই দলগুলা, এই দলকেই তো হাসিনা খেয়ে ফেলেছে, খেয়ে ফেলেছে টাকা দিয়ে। দেখেন 13 সালে যখন হাসিনা ডাক দিল 29 ডিসেম্বর, মাঠে নামো সবাই, আমি তো ভাই বিএনপির কর্মী না, আমি শীতকাল ছিল, কোট পরে আমার নতুন একটা ক্যামেরা ছিল ইয়াসিকা, ওইটা নিয়ে আমি মাঠে নামছি, ক্যামেরাটা হারাই আসছি রাত্রে, সকাল 9টায় বসছি, রাত্রে বিএনপির একটা কুত্তা রাস্তায় নামে নেই, নেতা তো দূরের কথা। সব হয় গান পয়েন্টে একটা ইয়ে ছিল, অথবা আপনার টাকা খায়া একটা আব্বাস ফাব্বাস গাবগাছ কি বালছাল বলেন এগুলা, নামে নাই। আমি ওখান থেকে ঘুরে ঘুরে ফকিরাপুরে চিটাগাংয়ের একটা ছেলে আমাকে দেখালো, দেখেন ভাই ঢাকার বাইরে থেকে 1.5 লাখ লোক আসে, ওই যে হোটেলগুলাতে বারান্দা দিয়ে উকি মাইরা আছে, নেতারা নামে নাই, কর্মী থেকে আসবে, কিভাবে আসবে ভাই? ঢাকার বাইরের লোক নামে নাই। কর্নেল ফেরদৌস আজিজ, আপনি এবং কর্নেল হাসিন আপনারা দুইজনেই জানেন, যেদিন ওইখানে মাঠে নামার কথা ছিল, আপনি 2013 নভেম্বরের কথা বলতেছেন, তার আগের দিন রাতে গোরখনক আব্বাস, মির্জা ফাক, সাদেক হোসেন খোকা, মিন্টু, আমির খসরু মাহমুদ, আমানুল্লাহ আমান, এরা সব গণভবনে হাসিনার ওইখানে পার্টি করছে রাত্রে, এবং তারা সবাই ওয়াদা করছে মোহাম্মদ সালাম বিএনপি করছে যে তারপরের দিন রাস্তায় বিএনপির কোন নেতা কর্মী নামবে না, এবং নামে নাই। 18 সালের নির্বাচনেও নামে নাই। 18 সালের নির্বাচনে ওরা যদি মাঠে থাকতো এত ইয়ে পাইতো না। কি ব্যাপার, নামলো না কেন? কেন্দ্র থেকে আদেশ দিচ্ছে কেউ মাঠে যাবে না, ভয় দেখাইছে, অনেক রক্তপাত হবে। এই নেতারা হচ্ছে ড্যাশ ড্যাশ ভাই, এই একটু পলিশ ভাষা ব্যবহার করলাম আজকে। ইহাদেরকে কি করা উচিত? আমার মনে হয় বিএনপি কর্মীদের, দেশপ্রেমিক কর্মীদের উচিত তাদের নেতাদেরকে সাইজ আপ করা, সিস্টেম করা। দেশ বাঁচবে, ওদেরকে সিস্টেম করলে দেশ বাঁচবে, আধিপত্যবাদ বিরোধী মুক্ত থাকবে। আওয়ামী লীগ তো নাই এখন, এই হারামখোররা, এই মির্জাফরের বাচ্চারা, এরা এই কাজগুলা করতেছে। এখন চলানো পিটানো শুরু করতে হবে, উইল ডু ইট ইনশাআল্লাহ। ওকে, আপনার কাছে ব্যাক করছি। নীরা, আজকের আলোচনাটা আপনার ফেভারেবল কিনা আমি নিজে জানি না, কিন্তু বাস্তবতা একটা, আমি কর্নেল আজিজের একটা ডিসক্রিপশনকে অত্যন্ত শ্রদ্ধার সাথে দেখছি, এবং কথাটা থেকে আমিও শিখলাম। বলছে জেকব ভাই, আমরা তারেক রহমানকে সার্জারি না করি,
কারণ কেউরে দিয়া তো আমাদের ইন্ডিয়ার লগে মুখোমুখি হইতে হবে। আমি একটু জিজ্ঞাসা করি এমনি, আপনি আমরা দীর্ঘ সময় ধরে আমাদের তো একটা আশাবাদ ছিল যে তারেক রহমান যোগ্য, লন্ডনে গেছে, উনি দেশের বাইরে থেকে কিছুটা লেখাপড়া করার সুযোগ হয়েছে, উনি দেশে এসে একটা বলিষ্ঠ আহ দৃষ্টিভঙ্গি নিয়ে উনি ওনার পার্টির হাল ধরবে, উনি ওনার দলের হাল ধরবে এবং সরকার পরিচালনা করবে। আপনি বা অন্যান্য লোকজনদের ভিতরে যে এক্সপেকটেশন ছিল, উনি অত্যন্ত পরিবর্তন হয়ে, অনেক পরিবর্তন হয়ে, জ্ঞানী গুণী হয়ে, বলিষ্ঠ নেতা হয়ে উনি দেশে এসে ব্যাক করবেন, দলের নেতৃত্ব নেবেন, দেশের নেতৃত্ব দিবেন। আমাদের এক্সপেকটেশন অনুযায়ী, আপনার এক্সপেকটেশন অনুযায়ী আপনি মনে করেন কিনা যে তারেক রহমান পারফর্ম করতেছে, নাকি উনি এক্সপেকটেশনের নিচে বা সমানে বা ঊর্ধ্বে আছে? উনি এখন কি করতেছে স্ট্যান্ডার্ড ওয়াইজ? থ্যাংক ইউ জেকব ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি এক কথায় বলবো, যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে বিগ জিরো, তার পারফরমেন্স হলো বিগ জিরো। শুরুতে এখন পর্যন্ত যায়নি, আর শুরুতে কেন যায়নি বা যেতে পারছে না কেন, এ বিষয়ের উপরে যদি আসা হয়, যেমন আমাদের হাসিন ভাই অনেক সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন, প্রথমে আমি শুনেছি। আজ একটু পিছনে যাই, দেখেন আজকে সে ৭১ আর ২৪, এই যে একটা দ্বন্দ্ব নিয়ে গত 18 মাস আমরা কথা বলেছি, এবং আমরা প্রচন্ড রকমের আশাবাদী ছিলাম যে এখান থেকে আমরা পজিটিভ কোনো রেজাল্ট বের করে নিয়ে আসতে পারবো। যেই হোক, বা সবকিছু মিলে জিলে সে 18 মাসের ব্যাখ্যা 18 দিনে শেষ হয়ে গেল, এইরকম একটা ধারা তৈরি হয়ে গেল। ইলেকশন 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 শেষ হয়ে গেল, ঠিক আছে, আমরা সবাই মেনে নিয়েছি, ইলেকশন হয়ে গেছে, শান্তিপূর্ণভাবে হোক, যেটাই হোক হয়ে গেছে। এখন আমাদের পার্লামেন্ট শুরু হয়েছে, আমরা তাদের গতানুগতিক যে কাজগুলো সেগুলো আমরা দেখব, এবং সেজন্য আমরা আশাবাদী জনগণ। কিন্তু আমরা যেগুলো দেখতে পাচ্ছি, সে দেখা থেকে আমাকে সে ৭১-এ ফিরিয়ে নিয়ে যায়। এই যে দেখেন, ৭১-এ বাংলাদেশের ইতিহাসে বলা হয় যে পাকিস্তানকে হটিয়ে বাংলাদেশ কি পেল? বাংলাদেশ পেয়েছে মুক্তিযোদ্ধা এন্ড রাজাকার। এই যে দ্বন্দ্ব মুক্তিযোদ্ধা আর রাজাকার, সেটা এখন পর্যন্ত আমাদের দেশে বলমান আছে এবং এটা থাকবে, কারণ এটার পিছনে যে গুটিটা, সেটা কিন্তু আমরা একবারও ফিগার আউট করতে চাই না যে কে বা কাহারা এই দাবার গুটি নিয়ে নাড়াচাড়া করছে। ঠিক তেমনি ভাবে ২৪-এর আন্দোলনে আমরা কিন্তু ভারতীয়দেরকে হটিয়েছি, আমরা পাকিস্তান কথা বলবো না। এখন এই ব্যথাটা ওই জায়গায় লাগছে যারা ৭১-৭১-এর চেতনা নিয়ে আজকে আমাদের বাংলাদেশিদেরকে যে বিভাজন করে রেখেছে, তাদের এই জায়গাটায় লাগছে যে আজকে তাদেরকে চলে যেতে হয়েছে এই বাংলাদেশ ছেড়ে। তাহলে তারা কেন ছাড়বে? গত ৫৪ বছরে এই র যেভাবে গেঁথে বসছে বাংলাদেশের মাটিতে, আপনার কি মনে হয় এক রাতেই তাদেরকে হটানো সম্ভব? আর এই 18 মাসের রেজাল্টে তো আমরা বুঝতে পারছি এরকম কত 18 মাস যাবে এই রকে বাংলাদেশের মাটিতে ছড়াতে। আজকে তারেক রহমানের কথা বলা হয়েছে, তারেক রহমানকে তার নিজেকে নিজের তৈরি করতে হবে আগে। আমার যদি ওই গার্ডস যদি না থাকে, হয় আমার ধারে কাটতে হবে, নয় আমার ভারে কাটতে হবে। আমার যদি ধার ভার কোনোটাই না থাকে, আমি কাটবো কি দিয়ে? আজকে 17 বছরে আমি সব ফিগার আউট করতে পেরেছি, আজকে তাকে কে তৈরি করবে? আজিজ ভাই খুব সুন্দর একটা কথা বলেছেন যে দলের ব্যাটন যারা, তারা তাকে তৈরি করবে। সবার তো মন্ত্রী হতে হবে না, সবাইকে তো পার্লামেন্টে যেতে হবে না। একটা দল চালানোর জন্য একজনই যথেষ্ট না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থাকবে একটা দলে, এবং দলের ব্যাটন যারা থাকবে তারা গঠনতন্ত্র অনুযায়ী যেখানে যেটা করা দরকার সেখানে সেটা করবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, যারা এই কাজগুলো করবে তারাই বিক্রি হয়ে বসে আছে। আপনি যাকে দিয়ে ভূত ছাড়াবেন, যদি ভূত যদি তাকেই পেয়ে বসে, আপনি কি করে ভূত ছাড়াবেন বলেন? আজকে তাই আমরা যে যত কথাই বলি না কেন, এই যে আমাদের মিডিয়া জগৎটা যদি শক্তিশালী না হয়, আজকে যদি ডোর টু ডোর, ঘরে ঘরে যদি পৌঁছানো না যায়, আমাদের দেশের মানুষ কথায় কথায় সচেতন, কিন্তু
মানে সঠিক অর্থে যে সচেতনতা আসা দরকার সেটা আমাদের মধ্যে আসেনি। হয় আমরা নিমক হারামি করেছি, নতুবা আমরা মানুষ হিসাবে মানুষ হতে পারিনি। এই একটা কথাই বলতে হবে। গত 18 মাস যেটা আমরা, যার রেজাল্ট আমরা পেয়েছি, যার উপরে আমরা মনে প্রাণে বসেছিলাম যে এই হয়তোবা আমাদের দেশ বাংলাদেশ আমরা সঠিক অর্থেই ফিরে পাচ্ছি, কিন্তু আমরা রেজাল্ট কি পেয়েছি? আমরা যদি রেজাল্ট ওরিয়েন্টেড কোনো কথা বলতে চাই, আমাদের রেজাল্ট সে বিগ জিরো। আজকে আপনারা তারেক রহমানকে দায়ী করতে পারবেন না। গত 17 বছর সে দেশের বাইরে ছিল। হ্যাঁ, দায়ী করবেন বিএনপি। বিএনপি কে? সবসময় জেকব ভাই আপনি প্রেডিকশন করে বলে আসছেন, আপনার কোন একটা প্রেডিকশন আমি গত 18 মাসে বলতে পারবো না যে ভুল প্রেডিক্ট করেছেন আপনি। আজকে আপনি যেটা বলেছিলেন শুরু থেকে, এই আওয়ামী লীগ হলো বাংলাদেশ ভারতের এ টিম এবং আপনাদের বি টিম হয়ে আসছে এই বিএনপি, সেটা বিএনপি প্রমাণ করে দিয়েছে। আজকে এই বি টিমের কাছ থেকে বাংলাদেশকে কিভাবে রক্ষা করতে হবে সেটা এখন আমাদের জনগণের সেই 24-এর আন্দোলনের মতো আবার নতুন করে চিন্তা করতে হবে। সেক্ষেত্রে যদি আমাদের ব্যাককে গিয়ে আবার ফরওয়ার্ড হতে হয়, আমরা ঠিক তাই করব। আমাদের দেশ আগে। আজকে যদি আমাদের বাংলাদেশ থাকে, দেন আমরা বিভিন্ন ওয়েতে বিভিন্ন দলে আমরা সংঘবদ্ধ হয়ে আমরা রাজনীতি করতে পারব। চমৎকার কথা, চমৎকার বলেছেন মীরা। আপনি যতদিন টকশো করছেন, আজকে এত সুন্দর গুছিয়ে আপনি কথাটা বলেছেন, কনগ্রাচুলেশন, নাম্বার 1। নাম্বার 2, আপনাকে আরেকটা কথা জিজ্ঞাসা করি। তারেক রহমানকে যদি তৈরি করতে হয়, আপনি এই কথার আমি তুলনা করব না, ঠিক বলছেন, আগে তারেক রহমান নিজে তাকে তৈরি করতে হবে, নাম্বার 1। কিন্তু তারেক রহমানের কাছে তো ইনস্ট্রুমেন্টাল লোকজন লাগবে। তারেক রহমানের পাশে যেসব লোকজন উনি লন্ডন থেকে নিয়ে এসছে, মীরা আপনাকে আমি বলি, আমি কাউকে হিংসা করছি না, কারো উপরে রাগ না। উনি লন্ডন থেকে যাদেরকে আনছে ওনারা সবাই ডিসা ইউনিভার্সিটির ছাত্র। ডিসা ইউনিভার্সিটি কি জানেন? এক রুম বিশিষ্ট বিশ্ববিদ্যালয়। আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং লন্ডনে, সাউথ লন্ডনে একটা রুমের মধ্যে বিশ্ববিদ্যালয় করছে। ওই বিশ্ববিদ্যালয় থেকে শুধু পয়সার বিনিময়ে 500 টাকায় বা 1000 পাউন্ডে আপনাকে ডক্টরেট দেওয়া হয়। ওই ডক্টরেটে মাহদি আমিন আছে, ওই ডক্টরেটে হুমায়ুন কবির আছে, ওই ডক্টরেটে কয়সর আছে, ওই ডক্টরেটে মালেক আছে, ওই ডক্টরেটে নুরুদ্দপু আছে। সবগুলোরে নিয়ে উনি লন্ডন থেকে আসছে। এখন উনাকে কি ওরা তৈরি করে দিবে, নাকি যারা তারেক রহমানকে দেশে আসতে নিরুৎসাহিত করছে, যে গোরখোদক আব্বাস নিরুৎসাহিত করছে, আমির খসরু মাহমুদ চৌধুরী নিরুৎসাহিত করছে, মির্জা নিরুৎসাহিত করছে, সালাউদ্দিন নিরুৎসাহিত করছে, ইকবাল হাসান চৌধুরী, মাহমুদ টুকু নিরুৎসাহিত করছে। তাইলে ওনাকে তৈরি যারা করবে, আপনি আরেকটা কথা বলছেন নীরা, আপনার কথাকে আমি ইগনোর করতে পারি না। আপনি বলছেন লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মী থাকবে, তাদেরকে তো ওনার ধারে কাছেও যাইতে দেওয়া হয় না। ডক্টর মোহাম্মদ ইনুজ্জামান ওই যমুনায় গিয়া ঢুকছে মন্দিরে, ওই মন্দিরে অন্য কেউ ঢোকার অনুমতি নাই। সামনে সাইদ কবিরের বউ বৈশা রয়েছে, ঝাড়ু লইয়া, কেউ ঢুকতে দেওয়া যাইব না। এখন তারেক রহমানের ঘরের সামনে বৈশা রয়েছে ব্রিগেডিয়ার শামসুল ইসলাম নামের এক লোক, যার বউ রয়ের কাছে বান্দা, যার উলঙ্গ ছবি ভারতীয় পত্রিকায় ছাপা হয়। তার স্বামী শামসুল ইসলাম হচ্ছে তারেক রহমানের বডিগার্ড। তারেক রহমানের ঘরে কাছেও কাউকে যাইতে দেয় না। তাহলে তারেক রহমানকে নীরা কারা তৈরি করবে তার জানা মতে? জেকব ভাই, মানে কারা তৈরি করবে সেটা, সেই বিষয়ে আসি, কিন্তু কারা তৈরি করতে দিচ্ছে না, আমি তো এই বিষয়টা আগে নিয়ে আসবো। কারণ ওকে, আসেন বলেন। আমাদের পরীক্ষিত
এটা করতে দেওয়া হচ্ছে না। আর ছোট করে একটা কথা বলি জেকব ভাই, যদিও আমি এখানে তো অনেক বছর আছি এবং বিএনপির সাথে তো আমি আজকে নতুন জড়িত না, কিন্তু তারপরেও অনেক সময় দলীয়ভাবে অনেক কথা হয়েছে। কিন্তু একটা বিষয় আমি আপনার সাথেও এই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম, যদিও আমরা ঘরোয়া পরিবেশে বলেছিলাম, সেটা ছিল যে এই যে কমিটি 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 বাণিজ্য এটা তো আছেই, এটা কমিটি বাণিজ্য বলে আমরা কথায় কথায় উড়িয়ে দিয়েছি, কিন্তু এখানে মূল ঘটনাটা বলেছিলাম যে আজকে আওয়ামী লীগের কমিটি আছে আমেরিকাতে, কিন্তু গত 16-17 বছর বিএনপির কোনো কমিটি এখানে হচ্ছে না এবং কমিটি দিচ্ছে না। এর পিছনে একটা কারণ ফিগার আউট করেছিলাম, এটার পিছনেও ভারত, কারণ ভারত চাচ্ছে না বিএনপি এখানে শক্তিশালী হোক, এবং আমরা উইদাউট কমিটিতে আমরা যে পারফর্ম এখানে করেছি এবং এই বিএনপির পক্ষে যত কাজ এখানে হয়েছে, আমাদের কিন্তু কোনো চেয়ার নাই, কোনো কমিটি নাই, কোনো পদ নাই, পদবি নাই, কিন্তু আমরা কোনো কাজ করতে এখানে পিছিয়ে থাকি নাই। আজকে 52টা মানে প্রদেশের কথা বলবো যে এখানে একটা কমিটি নাই, কমিটি ছিল না, কিন্তু আওয়ামী লীগের কমিটি কিন্তু একদম লতা পাতা ঘরে, মানে একটা ডিস্ট্রিক্টের ভিতরে কয়েকটা কমিটি তাদের। আপনার মনে আছে আপনার মহাসচিব এখানে বসে বলছিল যে এখানে আমেরিকা যুক্তরাষ্ট্রে কমিটি দেওয়ার কোনো নিয়ম নাই, আপনাদের এই মির্জা ফাক বলছিল। মির্জা ফাক তো নিজেই ভারতের নাগরিক, উনি তো এখানে কমিটি দিবেন না। ওকে নীরা, এটা অন্য একটা বিষয়, আমরা ওখানে জেকব ভাই দিবে না সেটা না, এখন এখানে কমিটি দিবে, কে দিবে? ভারত দিবে। ওকে, এটা আপনি লিখিত রেখে রাখেন, এখন এখানে কমিটি হবে, এখন বিএনপির কমিটি এখানে হবে, কারণ এই বিএনপি তো বাংলাদেশের পক্ষে কাজ করবে না, যেহেতু তাদের কমিটি এখন হবে এবং এখন কমিটি এখানে আসবে। আপনি চিন্তা করেন না, খুব শীঘ্রই এখানে কমিটি আসবে, সেই কমিটি তারেক রহমানের অনুমোদিত কোনো কমিটি হবে না, ওটা হবে রয়ের অনুমোদিত কমিটি এখানে হবে। ওকে, ঠিক আছে। আসুক বিএনপির অনুমোদিত কমিটি। কর্নেল হাসিন, আমি আপনার কাছে আসছি একটা কারণে, নীরব অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছে, তারেক রহমানকে কে তৈরি করবে। আচ্ছা, বাংলাদেশ কি একটা প্রাইমারি স্কুল নাকি যেখানে নেতার আইসা লেখাপড়া করতে হইব? ডক্টর মোহাম্মদ ইউনূস আইসা কয় আমি শিখতেছি, তারেক রহমান কয় আমিও শিখতেছি। এই বাংলাদেশটা কি রাজনীতির একটা স্কুল হয়ে গেল হাসিন ভাই, যে সবাই খালি শিখবে, 20 কোটি মানুষ শুধু চাটা কলে পিসা খাবে? পরিস্থিতিটা কি হইতেছে তাইলে? ভাই আমি একটু একটা কথা বলি, আমাকে যখন জেলে পাঠানো হলো তো আমি জেলে এক কোনায় বসে আছি বিকেলবেলা, ওই সময় বিএনপি অনেক নেতাকে ধরে নিয়ে আসা হলো। আমি দেখলাম যে একজন ভদ্রলোক আমার দিকে আসতেছেন, সালাম দিলেন, আমি দাঁড়ালাম, শফিল আলম প্রধান আমার বললেন, আপনি সাহেব মন খারাপ করবেন না, আমি এখানেই ছিলাম, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, মৃত্যুদণ্ড হওয়ার কথা ওই ইনভেস্টিগেশন 7 মার্ডার কেস, জিয়া রহমান আমাদেরকে বিশেষ কমিশন করে বের করে দিয়েছে। তারপর জিয়া রহমান বের করে দেওয়ার 2-3 দিন পরেই বাসায় রিং করছে, বাসায় রিং করলে শফিল আলম প্রধানের বাবা টেলিফোনটা ধরছে, জিয়া রহমান বলতেছিল প্রধান কোথায়, কোন প্রধান, বড় না ছোট? তো জিয়া রহমান বুঝতে পারছে একটু ঝামেলা হয়েছে, বললো ছোট। তখন শফিউল আলম প্রধানকে দেওয়া হলো, জিয়া রহমান বললো তোমরা জেল থেকে ছাড়া পাইলা রাজনীতিবিদ, আমি তো রাজনীতিবিদ না, আমাকে রাজনীতি কে শিখাবে? উনি বললেন আমাকে রাজনীতি কে শিখাবে, তোমরা তো আমাদের শিখাবা। উনি ডেকে নিয়ে যান বঙ্গভবনে, প্রায় যেতেন, ওনাদের থেকে রাজনীতি শিখছেন। এখন আপনাকে আপনাকে ডেকে আনতে হবে, শফিউল আলম প্রধান যে রাজনীতি শিখাতেন আর অনেকেই যাইতেন, আপনি সব ধর্মের সব দর্শনের লোকদের নিয়ে বসবেন, কথা বলবেন যদি কোনো কমতি মনে করেন, বাট আপনাকে কোনো কিছু করার আগে চিন্তা করতে হবে এই দেশ, এই আমার সীমান্ত, এই আমার পতাকা, এই আমার শত্রু, এইটা মাথায় আগে ঢুকাইতে হবে। এই এলো দেশপ্রেম। হাসিন ভাই একটা ইম্পর্টেন্ট একটা কথা, $1,000,000 প্রশ্ন করব। ডক্টর মোহাম্মদ ইউনূস গত 18 মাসে কি কি ভুল করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সেটা জানেন। উনি কি কি ভুল করেছেন? উনি শুরুতে ভুল করেছেন, যাওয়ার সময় ভুল করেছেন, মধ্যে ভুল করেছেন। এই মুহূর্তে তারেক রহমান ডক্টর ইউনূসের সাথে
ইন্টিমেট একটা রিলেশনশিপ এনজয় করতেছে। আপনি কি মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ওনাকে, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে যে ভুলগুলো করছে এই ভুলগুলো তারেক রহমানকে শিখাবেন, যেন তারেক রহমান যেন না ভুল করে, সামনে অন্যদিকে এভাবে ডিরেক্ট করবে যে তুমি এইটা কইরো, তুমি এটা কইরো না, তুমি এইভাবে যাও, এইভাবে যাইও না। কি মনে হয় ডক্টর ইউনূস এটা করবেন? ডক্টর ইউনূসের ভুলগুলি যদি উনি লিখিত আকারে তারেক রহমানকে দেন, আমি এই ভুলগুলি করছি, ইউ মে ফলো, মে নট ফলো। বাট এবং আমি ডক্টর তো ইউনূস কি, ডক্টর ইউনূসের সাথে আপনার দেখা হয়েছে, আমার হয় না। আপনি কি কখনো ইউনূসকে দেখছেন তার নিজের ভুল সে স্বীকার করছে কখনো? হ্যাঁ, স্বীকার করছে, উনি অবাক হয়ে গেছেন। আমরা মিলিটারি অফিসারদের এত অ্যাপ্রিসিয়েশন দিলাম, 3 মাস হয়ে গেছে ওনার টেবিলে আসে নাই। আপনি বুঝেন কি বলেন, 3 মাস? আমাদের আমাদের ব্রিগেডিয়ার হাসান হাসি বলতেছিল আমরা স্বাক্ষর করে দিয়ে গেছি, কোথায় পেপার? তখন ওখানে আসিফ নজরুল ছিল, সবাই একে অপরের দেখা দেখি করতেছে। অর্থাৎ জেনারেল ওয়াকার এইটাকে সামনে ফরওয়ার্ড করে নাই, এটা সামনে যাবে না। ওই দিন বলছে এর এক্ষুনি শুরু করো। এখন কথা হলো অজ্ঞর ভিতরে ওই বললেন না, কিছু কিছু লোক থাকে পাশের লোক, যেগুলি সবাইকে সামনে নেয় না, এর বাইরেও কিছু করতে হয়। এইটা হলো লিডারশিপের অংশ। আপনি কখন কোথায় যাবেন সবকিছু বলবেন না, হঠাৎ করে সিদ্ধান্ত নেবেন, নাহলে পারবেন না। তো আপনি কি মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানকে ডেকে বলবে যে ওনাদের সাথে সম্পর্ক কিন্তু অত্যন্ত ভালো, এবং আমি কিন্তু খুশি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের একটা পার্সোনাল রিলেশনশিপ আছে, তৈরি হয়েছে গত 18 মাসে। আপনি মনে করেন কিনা যে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে গাইড করবে, বলবে যে তোমার এখন এটা করা উচিত বা এটা করা উচিত না, আপনি আর তারেক রহমান এই অ্যাডভাইস নিবে, এটা কি আপনার মনে হয় কিনা? এইটা তো চাইলেও তো আপনি মনে করেন সালাউদ্দিন মানে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরাতে পারবেন? এটা সম্পূর্ণ তো রয়ের প্রজেক্ট। রাইট। এখন এই প্রজেক্ট থেকে বের হইতে গেলে আমাদেরকে সাহায্য করতে হবে তারেক রহমানকে। যে সারা কাছে সালাউদ্দিন কাজে বলে সালাউদ্দিন সাহেবকে মানি না, বয়কট সালাউদ্দিন, বয়কট স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা সাহায্য যোগাবো, তখন এটা তারেক রহমানের জন্য সিদ্ধান্ত নিতে সহজ হবে। এটা পজিটিভ হইতে আমরা চিন্তা করি। ভাই আপনি কেমনে তাকে ওখান থেকে সরাবেন? পরিকল্পনা আর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিচ্ছে তার চাইতে বড় রজে কারে। আমরা এই আমি পয়েন্টগুলি নিয়ে ছাত্রদের নিয়ে আমরা যদি চিৎকার করি, চিল্লাচিল্লি করি, হয়তো 2 মাস 3 মাস জিনিসটা তো দৃশ্যমান হবে, তো সোশ্যাল হ্যাঁ মিডিয়া ছড়াবে, তো হবে। তার জন্য এটা সাপোর্টিং থাকবে। ভাই তোমার নামে তো বদনাম হচ্ছে, আদার ইউ কারেক্ট ইউরসেলফ এন্ড দেন ইউ গো। তার জন্য তার করার জন্য একটা আপনি আমাকে একটু আপনি আমার একটু বলেন, 9 বছর যে লোকটা ইন্ডিয়া গিয়ে ট্রেনিং নিয়ে আইছে, তারেক রহমান কইছে কারেক্ট ইউর সেলফ, এবং আপনি মনে করতেছেন সালাউদ্দিন সাহেব অস্ট্রেলিয়া মাথা টুপি লাগাইব? ভাই শোনেন, আমি তো বলি আপনারা প্যান্ট শার্ট খুঁজছেন, টাকা পয়সা নিছেন, ভাবিদের থেকে মাপ চাই নেন, যা হয়েছে হয়েছে, এটা সোজা হয়ে যান। অনেক কিছুই তো করছেন, খালি খালি তো এমন হয় নাই। এখন দেশটাকে বাঁচাই। 2 নম্বর হলো এমন কিছু হয়ে আমাদের এই আমাদের যে বর্তমান যে অবস্থা, অর্থনীতি যা দাঁড়াবে, তেল নিয়ে, যুদ্ধ নিয়ে, অনেক কিছু স্কোপ আছে। ভারতও মহাবিকারে থাকবে। সুতরাং আমাদের মাথা উঁচু করে দাঁড়াইতে হবে। আমরা যে প্রতিবাদ করি, ছাত্র জনতা জেলায় জেলায় আমরা আন্দোলন করি, দেখবেন যে সম্ভব সম্ভব আমি মনে করি সম্ভব। তারা আমার সোজা হইতে বাধ্য, নাহলে পদত্যাগ করতে হবে, কিচ্ছু করার নাই। তো আপনি তো চুক্তি মানতেছেন না, যেই আপনি করার কথা ছিল সংস্কারের, কিছু মানতেছেন না, মানতে বাধ্য হবেন। হয়তো 3 মাস 6 মাস। আপনি কি মনে করেন 3 কোটি ভোট পেয়েছে জামাত? একটা সরকার পতন করতে তো 3 কোটি লোক লাগে না, তো 10 লাখ লোক লাগে ভাই, 10 লাখ। এবং 10 লাখ লোক 7 দিন বসে পড়বে, পতন। ভেরি ইজি, হিসাব সমীকরণ সহজ। তারপরে বলবো দেশটা অশান্তি না হোক, দেশটা আমাদের। তবে একটা জিনিস জেকব ভাই, একটা লোক দাঁড়াইতে গেলে তার কিছু বিশ্বস্ত লোক লাগে। রাইট। তার বিশ্বস্ত, এই জিনিসটা তারেক রহমানের নাই। তার প্রথম ডক্টর ইউনূস সে ভুলটা করছে। আপনার হইতে হবে বিশ্বস্ত সেনাপ্রধান,
আপনার হয়তো বিশ্বস্ত আকাশ বাহিনী বিমান বাহিনী প্রধান, আপনার হইতে হবে বিশ্বস্ত পুলিশ আইজিপি। এইটা যদি না থাকে, মন্ত্রী বাদ দেন, এইটা হলো কি একটা হাতে হাতে হাত মানে চলাফেরা করার জন্য। আপনার অতি বিশ্বস্ত পিজিআর এর কমান্ডেন্ট আপনার নিজের লোক, অতি বিশ্বস্ত এসএসএফ এর প্রধান, অতি বিশ্বস্ত ডিজিজি ভাই। And এই জিনিসটা আমার যদি বলতে হয় তাহলে তো আমার কিছু করার নেই, এটা সাধারণ জিনিস, এটা ছাড়া আপনি চলতে পারবেন না। এই জিনিসটাকে আগে আপনি নিজের মন মতো করে নেন। যদি তারা অন্য ধর্মের হয়, অন্য দর্শনের হয়, তাদের দর্শনটা চেঞ্জ করান, সম্ভব। সব তো ফায়ার করলে Okay. হবে না, দর্শনটা চেঞ্জ Okay. করে নিয়ে আসেন, আমরা আগায় নিতে পারবো ইনশাআল্লাহ। আপনি আমি আপনাকে প্রশ্নটা করব, আপনি মনে করেন কিনা ইউনূস সাহেবের কাছ থেকে তারেক রহমান কিছু শেখার আছে? তারেক রহমান ইউনূস সাহেবের কাছে ইন্ডিভিজুয়ালি প্রশ্ন করে তার ভুলগুলো সে জেনে নিতে পারে? অবশ্যই শেখার আছে, অনেক কিছু শেখার আছে। এই যে ইউনূস রহমান, ইউনূস সাহেব এত সমস্যা উনি জানতেনই না। মনে করেন শেখার কিছু অবশ্যই শেখার আছে। উনি Okay. মনে করতেন যার যার কাজ, যার যার টেবিলের কাজ শেষে করো, আমার কোনো কাম নাই, আমি প্রধান, আমি ফাইনাল ম্যান টু সি, বা যার যার কাজ শেষে করো। বাংলাদেশ এভাবে চলবে না। বাংলাদেশ চলবে আপনাকে সব জায়গায় সবখানে আঙুল দিতে হবে। ওকে, এটা বিষয় না হলে আপনি সমস্যায় পড়বেন। ওকে, ধন্যবাদ দ্যাটস ভাই। ফাইন। কর্নেল হাসিন, আমি আপনার কাছে ব্যাক করি। কর্নেল ফেরদৌস আজিজ, আমি সেম প্রশ্নটা আপনাকে করতে চাই। তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে অত্যন্ত ভালো একটা সম্পর্ক মেনটেন করতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা তার দোষ না। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু পশ্চিমা কর্পোরেটের সাথে, কর্পোরেট ওয়ার্ল্ডের সাথে, কর্পোরেট কারেক্টারের সাথে উনি 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 পরিচিত। ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করে আপনি দায়িত্বে আছেন, আপনাকে সুপারভাইজ করার দরকার নাই, আপনি আপনারটা করবেন। আপনি বেতন নেন, দেশের কাছে, সমাজের কাছে, সরকারের কাছে, আইনের কাছে আপনি দায়বদ্ধ। আপনারা সুপারভিশন আমার করার দরকার কি? আপনি কাজ করেন। কর্নেল হাসিন অত্যন্ত মূল্যবান কথা বলছে যে এখানে সুপারভাইজ করার কিছু নাই। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি মনে করেন কিনা যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভলান্টারিলি তারেক রহমানকে কিছু শেখাবে, অথবা তারেক রহমান ভলান্টারিলি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে কিছু জানতে চাইবে? আপনি এটা মনে করেন কিনা? আমি মনে করি না। আমি আমার বেসিক অন মাই ইনফরমেশন, ওকে, আপনাদের কাছে হঠাৎ বেখাপ্পা লাগতে পারে। হ্যাঁ, They had been on good term, but after 12th February good term আছে কিনা I cannot guarantee you. তাই 2 নম্বর কথা হচ্ছে, যে ব্যক্তির শেখার আগ্রহ থাকে তাকে আপনি অনেক সময় না চাইলে উপযাচক হয়ে গিয়ে শেখাবেন, কারণ হি হ্যাজ এ অ্যাটিটিউড টু লার্ন, হি হ্যাজ এ নেক টু লার্ন। যার শেখার ইচ্ছা নাই তাকে আপনি শেখাবেন কেন? আপনি নিঃসন্দেহে বিব্রত বোধ করবেন অথবা অপমানিত বোধ করতে পারেন। এই জন্য আপনি আপনার মান সম্মানের জায়গাটা ঠিক রাখতে চাবেন, তাকে শেখাতে যাবেন না। তাকে তখনই শেখাতে যাবেন বা অ্যাডভাইস করবেন যখন সে সেই অ্যাডভাইসটা নিবে এবং সে রাখবে। আপনি যদি মনে করেন যে আপনার অ্যাডভাইস রাখবে না, একবার দুইবার, এরপরের বার কিন্তু আপনি তাকে অ্যাডভাইস দিতে যাবেন না। সাধারণত এটাই তো বাস্তব। কে চায় কার মান সম্মান হারাতে? সো এখানে কিন্তু আবার আরেকটা জিনিস, ডক্টর ইউনূস দেশকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, সেই থেকে উনি কিন্তু আগে এসেও বললে বলতে পারেন, কিন্তু অনেক সময় বলবেন না। এখানে একটা দুইটা ফ্যাক্টরের উপর নির্ভর করছে না, এটা ডোমেস্টিক, রিজিওনাল, ইন্টারন্যাশনাল, অনেক কিছু ফ্যাক্টর আছে, অনেক ধরনের ফ্যাক্টর আছে। তো এই মুহূর্তে whether they have communication or not, I have a doubt. আর একটা কথা, আপনি যেটা বলছেন আপনার কথাটাকে আমি অগ্রাহ্য করছি না, কিন্তু একটা কথা তো তারেক রহমান বা ডক্টর মোহাম্মদ ইউনূস দুইজনই অ্যাকনলেজ করবেন, ওনাকে এই ক্ষমতার থেকে ছেড়ে দেওয়ার পরেও ওনাকে কিন্তু 1 বছর ওনাকে বিশেষ মর্যাদায় ওনাকে দেওয়া হয়েছে। ওনাকে এই 1 বছর বিশেষ মর্যাদা দেওয়ার দরকার ছিল না। এটা তারেক রহমানের সাপোর্ট ছাড়া এটা দেওয়া হয় না। তারেক রহমান স্পেসিফাই করছে যে ওনাকে স্পেশাল মর্যাদাটা দেওয়া হবে,
দেওয়া দরকার। ওনাকে স্পেশাল মর্যাদা দেওয়ার ক্ষেত্রে সালাউদ্দিন কিন্তু প্রতিভা করছে, এগেনস্টে ছিল, মির্জা ফাক এগেনস্টে ছিল, আমির খসরু এগেনস্টে ছিল, সেনা প্রধান এগেনস্টে ছিল, কিন্তু এটা দেওয়া হয়েছে। মানে ডক্টর ইউনূস যখন লন্ডনে যান তখন ম্যাডাম খালেদা জিয়া কিন্তু তার সন্তানকে মানে এই তারেক রহমানকে বলে দিয়েছিলেন যে তুমি তাকে সর্বোচ্চ সম্মান দিবে, সর্বোচ্চ সম্মান দিয়ে তার সাথে কথা বলবে। ডক্টর ইউনূসের সাথে যেন সর্বোচ্চ সম্মান দিয়ে তার সাথে দেখা করে কথা বলে, এটা কিন্তু ম্যাডাম খালেদা জিয়া তারেক রহমানকে বলে দিয়েছিলেন। এটা আমি শুনেছি, আমি তো ম্যাডামের সামনে ছিলাম না তখন, বাট বিভিন্ন সোর্সে শুনেছি। তো মার কথা মনে করি হয়তো এইটুকু তারেক রহমান খেয়াল করেছেন যে উনি অতি সম্মানিত ব্যক্তি, তাকে সম্মান দিলে লস হবে না, এবং সেজন্যই হয়তো উনি তাকে এই 1 বছরের যে একটা স্ট্যাটাস এটা দিয়েছেন। এটা ভালো কাজ করেছেন তারেক রহমান। কিন্তু কথা হচ্ছে, আমি যেটা পার্সোনালি ফিল করি, তারেক রহমান আসলে আছেন অসহায় অবস্থায়, একটা মাইন্ড কারচিপা বলে না, উনি একটা মাইন্ড কারচিপার অবস্থায় পড়ে গেছেন। যদিও আমরা শুনেছি যে দস্তখত দিয়ে আসছেন, আচ্ছা যাই হোক, বাপ্পার সন্তান তো, দেশ তো তার, দস্তখত দিয়ে আসছে, কিন্তু এখানে এসে সে দেশপ্রেম তো তার ভিতরেও কম বেশি কিছু হলেও আছে, দলের প্রতি দায়িত্ব আছে, দেশের প্রতি দায়িত্ব আছে, সে পারছে না, কিন্তু তাকে পারতে দেওয়া হচ্ছে না, তার আশেপাশে এমন ভাবে সেট করেছে দেওয়া হচ্ছে না। বিএনপির মধ্যেই ওনার প্রথম কাজ হবে ওনার বাবা মার কি আদর্শ ছিল এগুলা আগে দরকার হলে বাচ্চা পোলাপানের মতো লিখে লিখে কাগজে লিখে লিখে রিকালেক্ট করে বারবার পড়া। তারেক রহমান সাহেবের, আমি ওনার ভালোর জন্য বলছি, ওনাকে অসম্মান করার জন্য না। অনেক চামচা কুকুর বিড়াল আছে দেখবেন আমার এই কথাটাকেই মিস ইন্টারপ্রেট করবে। আমি বিএনপি দলটাকে ভালোবাসি, আমি মাঠে ঘাম দিয়েছি 16 বছর, বলেছি আগে। তো ওনার বাবা মার আদর্শগুলা কালেক্ট করুক, কালেক্ট করে দেখে করে হোমওয়ার্ক করুক, এরপর কাকে কাকে ওনার ডাকা উচিত, কাছে নেওয়া উচিত, আলাপ করা উচিত ক্যাজুয়ালি, এই কাজটা উনি করুন, তাহলে ওনার কিছুটা ডেভেলপ হবে এবং উনি স্ট্র্যাটেজি বের করতে পারবেন। এটা করতে হবে। তারপর আস্তে 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 কিভাবে দলের যে মির্জাফর গুলো আছে, রয়্যাল এজেন্ট গুলো আছে, এভাবে কিভাবে কি করা যায়। এটা উনি যদি জনগণের সাথে কথা বলেন, এই যে যেমন আপনি ধরলাম হাইবুল সোহেলকে কাছে দিতে দিল না, কাছে যেতে দিলে হয়তো একটা এক্সচেঞ্জ হইতো, এক্সচেঞ্জ অফ ভিউজ হইতো। ডক্টর ইউনূস যে কাজটা থেকে বঞ্চিত হয়েছেন, ওনার কাছে অন্যান্য বোদ্ধারা বা সাধারণ মানুষ দেশপ্রেমিকরা যেতে পারতো না। So it was a mistake on Dr. Yunus's part. তো এই ডক্টর ইউনূসের মিস্টেক থেকে তারেক রহমানের এটা শিখতে হবে। উনি এখানে ছিলেন না বলে অনেক কিছুই ডাকে তারেক রহমান সাহেব, 17 বছর বাইরে ছিলেন। আমরা তো এখানে দেখেছি 17 বছর, আমরা খুব ইজিলি বলে ফেলতে পারি। তারেক রহমানের এসব ব্যাপারে কনসিভ করাটাও ডিফিকাল্ট তার জন্য, আই আন্ডারস্ট্যান্ড। বাট উনি যেটা কনসিভ করতে পারছেন না, আমি তো প্রথম, আপনি যদি একটা তালা খুলতে পারেন, বাড়ির প্রথম মেইন গেটের তালাটা খুলতে পারেন, আপনি সবগুলা খুলতে পারবেন আস্তে আস্তে। ওনার মেইন গেটের লকটাই তো খুলতে হবে, ইউজ যেটা খুলেন। তারেক রহমান সাহেব যদি সবার কাছে অ্যাপ্রোচেবল থাকেন, সবাই যদি আসতে পারে, হ্যাঁ কেউ কেউ খারাপটাও বলবে, উনার নিজেকে শিফটিং করতে হবে যে এটা 2 নম্বরের বুদ্ধি দিছে, এটা 1 নম্বরে দিছে। কে দেশের ভালো চায়, কে দলের ভালো চায়। যে দেশের ভালো চায় সে হচ্ছে সত্যি কথা বলতে আসছে, আর যে দলের ভালো চায় সে পাম্পটিম আসতে আসতেই করতে আসছে। তো এই জিনিসটা ওনাকে বুঝতে হবে, কে বোঝাবে। আচ্ছা, 1 আর 2 নম্বর কথা হচ্ছে, এখন যদি দলের যে অবস্থা, ভাই আমি তো বললাম, আমি আপনাকে গতকালই মনে হয় বলেছি যে আই এম রিয়েলি ওরিড ফর ভেরিয়াস রিজন হুইচ আই উইল নট বি এক্সপ্লেইনিং হিয়ার। দলের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে, একটা টালমাটাল অবস্থা হবে। দল যদি কালকে জাতীয় পার্টির মতো হয়ে যায়, হোয়াট ইউ উইল ডু? এন্ড হবে না যে সেটার গ্যারান্টি আপনাকে কে দিচ্ছে? হবে না যে সেটা কে দিচ্ছে? তাহলে তা আমি কি দেখে, চোখের সামনে দেখে শুনে এই প্রিয় একটা দলকে আমি ডিস্ট্রয় হইতে দিব? এই যে হারামখোররা ডিস্ট্রয় করতেছে, আর না বুঝা আরেকটা বোকা চোদারা ডিস্ট্রয় করতেছে। সেটা হচ্ছে এই যে কেউ সমালোচনা করলেই তাদের ভিতরে, তাদের পিছনে লেগে যায়, আরই করে, মাথায় তো নাই কিছু, তারপরে আবার তারা এই বলবে এই বিএনপি দেখতে পারে না, এটা পারে না, ওইটা পারে না, করবে। আর ভাই সমালোচনা করছি তোর মঙ্গলের জন্য,
ডাফার ক্লাস 1 তোমাদের মঙ্গলের জন্য সমালোচনা করছি। বেটার ওয়াচ আউট, ফাইন্ড আউট ইউর এনিমিজ উইদিন ইউর পার্টি, sort them out. If you cannot sort them out, give it to us, give it to the people. তাহলে এটা আসলে জ্যাকব ভাই অনেক কিছু বলতে চাই কিন্তু বলতে পারবো না, বলবো না Okay. এখানে। জি, এখানে আজিজ ভাই, আমি আপনার কাছে ব্যাক করি। নীরা আপনার কাছে আসছি। আমি কর্নেল হাসিনকে যে প্রশ্নটা করছি, আমি এই প্রশ্নটা আপনাকে করব, কিন্তু এই প্রশ্নটা করার আগে একটা কথা আমি জানতে চাচ্ছি। তারেক রহমান ঈদের জন্য সালাম দিতে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, এবং ওখানে গিয়ে আমি দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যেভাবে কোলাকুলি করলেন, যেভাবে কমপ্লিমেন্টারি আলাপ আলোচনা ওনারা একজন আরেকজনকে করলেন, খুবই ভালো। কিন্তু একটা জিনিস একটু চোখে পড়ার মতো, উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে গেছেন, সাথে নিয়ে গেছেন ওনার ড্রাইভার সানি, সাথে নিয়ে গেছে রয় সন্তোষ শর্মার যে বসে থাকে নুরুদ্দিন অপু। নীরা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আপনি কি মনে করেন এটাও তারেক রহমানকে শিখাতে হবে যে উনি কোন জায়গায় ড্রাইভারকে নিয়ে যাবে আর কোন জায়গায় কাকে নিয়ে যাবে? এটাও কি ওনাকে শেখানো হয় না জন্মের পরের থেকে, নাকি এখনো শেখানোর দরকার আছে? জেকব ভাই, শেখানো না শেখানোর সাবজেক্ট না, এখানে প্রোটোকল মেনটেন করতে হয়, সেটাই মেনটেন করছে। আর আরেকটা কি বিষয় প্রোটোকল? হলো, নীরা 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 প্লিজ প্লিজ আমাকে একটু বলতে দেন। কারণ Okay. এখানে যে গত আপনার প্রোগ্রামে একটা বিষয় নিয়ে আপনি কথা বলছেন, দেখেন যে ভাইটাল পয়েন্টটা কি ছিল, রাডার। জি, আজকে বলতে চাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 1 বছরের যে লেবারেজ যেটা তাকে দেওয়া হয়েছে, যে সম্মানটা জানানো হয়েছে, এর চেয়ে বেশিও আমাদের চাওয়া পাওয়ার আছে যদি আমরা ওই লেভেল থেকে চিন্তা করি। কিন্তু এখানে মূল ঘটনাটা হলো, এটা আমি অনেক আগে থেকেই বলে আসছি এবং সবসময় বলি, যদিও আমার ছোট মুখে বড় কথা সেটা। এখানে হলো যে দেখেন, এই যে ভারতীয় গোয়েন্দা যেগুলো আছে বা এই দাদা বাবুদের চাল আমাদের বাংলাদেশিদের বুঝে উঠতে সময় লাগে। কেন সময় লাগে? ওরা যদি একটা মিথ্যা কথাও বলে, একটা সত্য কথা তো কাছে যাবে না, মিথ্যা থেকেই বলি, যে মিথ্যা কথাও বলে, সেটাকে প্রমাণ করতে আমাদের 6 মাস লেগে যায় কথাটা সত্য না মিথ্যা। তো এই 6 মাস আমাদের প্রমাণ করতে করতে অনেক কিছু কিন্তু হয়ে যায়। তাই এটা আমি সবসময় ধরে নেই যে এটা তাদের একটা নাটকীয় চাল। আর আমাদের দেশের পলিটিশিয়ানরা, এরা পলিটিক্স করে উইদাউট পলিসি। এদের কিন্তু কোনো পলিসি নাই আমাদের দেশে পলিটিশিয়ানদের। কারণ এখানে দেখেন যে এই 1 বছর যে সময়টা তাকে দেওয়া হয়েছে, একটা গ্রুপ বিভিন্ন ওয়েতে নাটক আমি বলবো যে করে দেখাচ্ছে, আমরা এটার পক্ষে না, আমরা এটার বিপক্ষে, বাট তারেক রহমান খুবই ভাবে চাচ্ছে এই বিষয়টা এবং তার জন্য এটা করা হয়েছে। এর চেয়ে অনেক জরুরি বিষয় আছে যেগুলো তারেক রহমানের চাওয়া পাওয়ার আছে এবং সেটার উপরে তার গুরুত্ব দেওয়ার বিষয় আছে, সেগুলোর ধারে কাছেও কিন্তু যেতে দেওয়া হবে না বা যাবে না। কিন্তু এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাবজেক্টটা দেখেন যে তাকে দেওয়া হয়েছে, এই 1 বছরের মধ্যে যদি তারা চাচা ভাতিজা খেলাও খেলে, কিন্তু ওই যে রাডার আছে এবং তার সাথে তাদেরকেই পাঠানো হবে যারা ইনফরমেশনটা আমার দাদা বাবুদের কাছে দিবে। ওকে, পেয়েছি। তারা মেনটেন করবে না? অবশ্যই করবে। একমত আপনার আমার সাথে। কথা হয়েছে যে আমার ঘর কে রক্ষা করবে? আমার ঘর রক্ষার জন্য তো আমি আগে কাউকে সেট আপ করিনি। আমাকে যারা সেট আপ করে দিয়েছে, যাদের ঘাড়ে ভর করে আমি আমার ঘর রক্ষা করতে যাচ্ছি, তারাই তো সামনে থাকবে। আজকে সোহেল ভাইয়ের কথা আপনি বলতেছেন যে সোহেল ভাই হ্যান্ডশেক করতে পারে নাই। আজকে শুধু এই সোহেল ভাই একা না, সোহেল ভাইয়ের মতো লক্ষ লক্ষ সোহেল ভাই আছে বাংলাদেশে, যারা বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের মাটি এবং জনগণকে ভালোবাসে। তারা তো কখনো আসতে পারবে না এর কাছে, এবং কেন পারবে না? আসতেই দেওয়া হবে না তাদেরকে। এই প্রোটোকল ওখান থেকে মেনটেন হবে। সবসময় বলে আসছি যে আওয়ামী লীগ যে বাংলাদেশের কোনো দল না,
এরা ভারতীয় দল আওয়ামী লীগ, আর ভারত তো সবসময় বাংলাদেশকে তার সে অলিখিত অঙ্গরাজ্য হিসাবে দেখে আসছে, কারণ একটা দেশ দখল করতে হলে যুদ্ধ করতে হয়, আর তারা তো উইদাউট যুদ্ধে তারা একটা দেশ পেয়ে গেছে, কেন তারা ছাড় দিবে এই বিষয়টা? ওকে, চমৎকার বলছেন। আমি হাসিন ভাই আপনার কাছে ব্যাক করি। আপনি নীরার কথা বলছেন, নীরার শেষ কথাটা বলে তো মাথায় বাড়ি দেওয়ার মতো। একটা দেশ অন্য আরেকটা দেশকে পাইতে গেলে যুদ্ধ করা লাগে, বাংলাদেশ পাইতে গেলে তো আমি দেখি যুদ্ধ করার দরকার নাই, কারণ বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগ দলের ভোট যদি একত্র করে, এই সব ভোট তো ভারতের পক্ষে যাবে। আপনি কি তা মনে করেন না কর্নেল হাসান? ভাই সমস্যাটা হয়েছে আমরা জনগণ এত বছর বুঝতে পারি নাই আমরা নাগরিক, আমরা হলাম বাসিন্দা। Right. এখন আমরা এই বাসিন্দা। বছর আমরা বিপ্লবের পর বুঝতেছি যে আমরা নাগরিক। এখন ভারত এতদিন আপনি দেখেন পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির বডি ল্যাঙ্গুয়েজ, ভাষা, যেভাবে দিল্লিকে আক্রমণ করে কথা বলে তার দেশের স্বার্থে, আমার দেশে কোনোদিন দেখছেন যে আমার প্রধানমন্ত্রী কিছু বলছে এরকম, বা কোনো নেতা বলছে, বা কোনো মিডিয়া না। বলছে না। এই লাশ নিয়ে আসতে এইভাবে বিএসএফ মারবে আমরা নিয়ে আসবো, হাতে আমরা ট্যাগ দিয়ে দিই এটা গরু চোর। আমাদের অবস্থানটা ওই জায়গাতে গেছে, বিএসএফ মারবে আর আমাদের বিডিআর জওয়ানরা বলে না এটা গরু চোর, ঠিক আছে মারাটা গ্রহণযোগ্য। আপনি চীন সীমান্তে যুদ্ধ করেন লাঠি নিয়ে, আমার সীমান্তে যুদ্ধ করেন অস্ত্র নিয়ে, কি কারণ? এই বিএসএফ বিডিআর আর পশ্চিমবঙ্গ লোকের আমরা এক এক ভাষাভাষী বাঙালি, এই বিএসএফ হলো বহিরাগত, উদ্দেশ্যপ্রণীত ভাবে রাখা। আমি বহুবার বলছি পশ্চিমবঙ্গের লোক আপনারা ভাই বাঙালি বিএসএফ আনেন, বাঙালি বিএসএফ আনেন, আমাদের মধ্যে মারামারি হবে না। কেউ গরু চুরি করে নাই, এপারে আত্মীয় ওপারে আত্মীয় মিলেই ছিল 50 বছর আগে 100 বছর আগে, হবে আত্মীয়, কেনা বেচা হয়, উদ্দেশ্য প্রণীত ভাবে এই বিএসএফ গুলি করে। আর আমাদের অপকর্মা এই বিডিআর গরু চোর ট্যাগ দিয়ে নিয়ে আসে। দুঃখজনক, ওই শাসন ব্যবস্থাটা ওরকম ছিল, ওটা অতীত, ফিরে আসবে না, বিএনপি চাইলেও সেটা করতে পারবে না। আমি বিশ্বাস করি আজকাল নতুন যারা আছেন হাসিন ভাই, আমরা আলোচনাটাই একদিকে নিতে চাইতেছি। আপনি কি মনে করেন এই মুহূর্তে তারেক রহমানকে কাউন্সেলিং করবে বা সঠিকভাবে, যেমন আমাদের আজকের আলোচনার সাবজেক্টটা ছিল তার দলের প্রভাবশালী নেতা যারা তারেক রহমানকে বাংলাদেশে চায় নাই, তারাই কিন্তু বর্তমানে ক্ষমতায়, এবং তারা যে কোনো দেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে তারা ওয়াকার এবং চুপ্পুর কাছে যায়। তারেক রহমান হোয়াট, তারেক রহমান কি করবে ভাই? মানে এখানে তারেক রহমানের গুরুত্বটা কোন জায়গায়? জেকব ভাই আমাকে একটু বলতে দেন প্লিজ। ওকে, আমি আপনার কাছে এই সাবজেক্টটাই আপনাকে আমি বলবো। হাসিন ভাই আপনি বলেন, তাহলে তারেক রহমানের গুরুত্বটা কোন জায়গায় হাসিন ভাই? আচ্ছা, এই জিনিসটা কিন্তু বিশাল গ্যাপ ছিল ডক্টর ইউনূসের মধ্যে, একই গ্যাপ ছিল ঠিক তারেক রহমানের মধ্যে। উনি বুঝতে পারতেন ওনার ক্ষমতা কতখানি, এই জিনিসটা বাস্তবায়ন ওনার মা কেমনে করতেন এইটুকু বুঝলে তো হয়। হাসিন এটা বাদ দেন, ওটা মাত্রাতিরিক্ত, ওটা হলো গিয়া অ্যাবসলিউট পাওয়ার ওনার ভাষা ছিল। আমি ওইটা চাই না, আপনি মানবিক হন, ওটা আপনি সকল ক্ষমতা দায়ী দায়িত্ব আপনার প্রধানমন্ত্রী, এবং সেট আপ করে দেওয়া উচিত। নেক্সট টাইমে কিন্তু বলবেন না। এখন সমস্যা হয়ে গেছে, ওনারা ছিলেন দেশে আর উনি ছিলেন লন্ডনে, যার জন্য অনেক সমস্যা হয়ে গেছে। আমার মনে হয় সোহেল ভাই, রিজভি ভাই নামটা বাদ দিচ্ছেন আপনারা, উনিও কিন্তু অফিসেই থাকতেন, বদরক অফিসেই থাকতেন। এবং আচ্ছা হাসিন ভাই তাইলে কি, আচ্ছা হাসিন ভাই তাইলে কি আপনি বলতে চাচ্ছেন তারেক রহমান হইছে একটা হাতি, সে জানে না তার শরীর কত বড় এবং সে কত শক্তিশালী? আপনি কি এটা বলতে চাইতেছেন? আপাতত অন্তত 6 মাস তাই হবে ভাই, কিছু করার নাই। মানে উনি হাতি, উনি জানেন না ওনার কত বড় শরীর, কত বড় ক্ষমতা, উনি এক খোঁচায় সবকিছু সম্ভব, উনি সেটা জানেন না। ওটা সময় লাগবে 6টা মাস একটু স্টেবল। আচ্ছা না, আপনি বলছেন এটা জানেন না, কিন্তু কথাটা একটু অড মনে হয়। যেই লোক লন্ডনে বসে এবং যেই লোক লন্ডনে বসে, যেই লোক লন্ডনে বসে এবং বাংলাদেশে এসে বলছে আমি নিজ চোখে দেখেছি আমার বাবা কিভাবে রাষ্ট্র পরিচালনা করছে, আমি আমার নিজ চোখে দেখেছি আমার মা কিভাবে রাষ্ট্র পরিচালনা করছে, তাইলে
যেই লোক এই কথা বলে সেই লোকের কাছ থেকে আমি আপনি এটা কেন মেনে নেব যে উনি একটা হাতি? উনি জানেই না ওনার ক্ষমতা কোথায়। ভাই এখন একটা বোঝার চেষ্টা করেন, উনি দীর্ঘদিন বাইরে ছিলেন, এখন দেশে ফিরে আইছেন, সব চোরটা বদমাইশ, ওনাদের ডিজায়ার মতো উনি মন্ত্রীগুলি সভাগুলি বানাইছেন। আমার মনে হয় এই রত্নগুলি ওই দিন 3 মান্থস একের পর এক মিস্টেক করতে করতে তারা ক্রমে বাধ্য হবেন আমি জনতার প্রেসারে ওনাদের অপসারণ করতে, তখন আসল বিএনপি হয়তো ফিরে আসতে পারে। আমি এখন আশাবাদী ওইভাবে। তারপর কথা আছে, উনি এত কঠিন পতন হতে চাচ্ছেন না, উনি বহু বরখাস্ত করছেন, চাঁদাবাজ, কাজের কাজ কিছুই হয় নাই। এই বিএনপি বাধ্য হয়েছিল আপনার ডেভিড হান্ট দেন র্যাব, সেই দিকে আলটিমেটলি যাইতে হবে। এই লোকগুলি সেই কাজই করবে। এই যে নতুন ইস্যু মির্জা আব্বাস হাসপাতালে ভর্তি বিদেশে, ভারতে আজকে যে যা বলে দিছে এরা, তো বিশাল একটা চাপ। কেন কি টাকা পড়ছে তারা আমার কি বলছে ফয়সাল করিম ইন্ডিয়া কি বলছে হাসিন ভাই? ওখানে ম্যাজিস্ট্রেটের কাছে উনি বলছেন, যেটা বলা হলো যে মির্জা আব্বাস 50 লাখ টাকা দিয়েছেন এবং 10 লাখ টাকা ক্যাশ পেমেন্ট করছেন সাথে সাথে। এইটুকুই ফার্স্ট করছে, বাকিটা আরো অনেক বিস্তারিত অনেক তথ্য বলছেন। অনেক কিছু বেরোবে দেখবেন ভাই, অনেক কিছু। এটা নিয়ে আপনার তারেক রহমানকে ব্ল্যাকমেল করা যাবে না, ব্ল্যাকমেল অন্য লোক হবে, ব্ল্যাকমেল গোয়েন্দা বাহিনী হবে, ওয়েট করেন। হাসিন ভাই আপনি কি বলতে চাইতেছেন মির্জা গোরখোদক আব্বাসের অসুস্থ হওয়ার কারণ এই ফয়সাল করিমের গ্রেফতার হওয়া? অবশ্যই ফয়সাল করিম গ্রেফতার হওয়ার পরে উনি অসুস্থ হয়ে গেলেন, গ্রেফতার হওয়ার পরে উনি অসুস্থ হয়ে গেলেন। আপনার বোঝার চেষ্টা করেন, অপরাধী তো এমনি বোঝা যাবে। এখানে ওকে ওকে, তো আপনার কাছে আমি ব্যাক করি। হাসিন ভাই, নীরা আপনার কাছে যাই, আমাদের সময় কম, আমরা কনক্লুড করব। আপনার কাছে আমি সেম প্রশ্নটাই করতে চাই আমি যেটা কর্নেল হাসিনকে আমি করলাম, যেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে তারেক রহমান নিজের থেকে কিছু শিখবে কিনা, অথবা তারেক রহমান নিজের থেকে এটা গ্রহণ করবে কিনা, ভুল ত্রুটিগুলো শোধরাবে কিনা। জেকব ভাই, আসলে সত্যি কথা বলতে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো যে এইরকম একটা মানে অবস্থার মধ্যে আমাদের ম্যাডামকে আল্লাহ নিয়ে গেছেন। এটা হলো আমাদের জন্য সবচেয়ে দুর্ভাগ্য। আজকে যদি ম্যাডাম বেঁচে থাকতেন তাহলে দেখা যেত রাজনীতির খেলা কাহাকে বলে। কিন্তু আমাদেরও দুর্ভাগ্য, আল্লাহ আমাদেরকে দেখালো না সেটা। আর মীরা, আমরা কি এটা বলতে পারি যে আমাদের সারা জীবনের দুর্ভাগ্য, আমরা মনে করলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের চেয়ে বিজ্ঞ এবং যোগ্য কোন মানুষ বাংলাদেশের ইতিহাসে ক্ষমতায় আসে নাই, তো বিজ্ঞ এবং যোগ্য লোকটা সবচেয়ে অযোগ্যের একটা খেতাব নিয়ে তারপরে ক্ষমতা থেকে নির্বাচন দিয়ে বাধ্য হইল, নির্বাচন দিয়ে চলে গেল। এটা কি আমাদের সৌভাগ্যের কিছু, নাকি এটাও আমাদের দুর্ভাগ্যের মধ্যে? অফকোর্স দুর্ভাগ্য। জাতি হিসাবে আমরা যে জাতি, আমাদেরই এটা চাওয়া পাওয়ার ছিল। কারণ যে আমরা ওই জাতি, আমাদের শত্রুকে বুঝে উঠতে 54 বছর সময় লাগছে। শত্রু চেনার পরও শত্রুর সাথে যে মোকাবেলা করব, তাতে এই 18 মাসের রেজাল্ট আমাদের 0। আমরা দাদার শত্রু খুঁজে পাইছি, বাবার শত্রু খুঁজে পেয়েছি, নিজের শত্রুকে সেটাও আমরা ফিগার আউট করতে পারছি। এখন হলো আমাদের সময় শত্রুর সাথে মোকাবেলা করা। এখন আমরা যার যার শত্রুর সাথে শেষে মোকাবেলা করব। আর পিছনের ইতিহাস ভুলে গেলে চলবে না, ইতিহাস মাথায় রেখেই আমাদেরকে সামনে আগাতে হবে। আজকে যে শিক্ষার কথাটা বলছেন, শিক্ষার প্রথম অর্থ হলো যে আমার নিজের ভিতরে ওই চিন্তা থাকতে হবে আমি শিখব। আমাকে যদি শিখতে দেওয়া না হয় সেটাও আমি ফিগার আউট করব কেন আমাকে শিখতে দেওয়া হচ্ছে না। সেটা তখনই হবে যদি শিক্ষার আগ্রহ আমার ভিতরে থাকে। আর শিক্ষায় কখনই কোনো লজ্জার কিছু নাই। গত 17 বছর একটা কথাই বলছি,
আজকে আমি যদি প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সন্তান হই, আমার সম্পর্ক ঠিক সেই প্রধানমন্ত্রীর ছেলের সাথে থাকবে, মেয়ের সাথে থাকবে, সেই প্রেসিডেন্টের ছেলের সাথে থাকবে, মেয়ের সাথে থাকবে। টোকাইয়ের সাথে আমার সম্পর্ক থাকবে না। যদিও থাকে সেখানে স্বার্থভিত্তিক সম্পর্ক হতে পারে, কিন্তু আমাকে যদি 4 হাত পা বেঁধে ওই জলই নামিয়ে দেওয়া হয় এবং সেখানে আমি যদি দেখি আমার হাঙর আর কুমিরের সাথে লড়াই করতে হবে, আমি কি সেই টোকাই দিয়ে মোকাবেলা করতে পারবো হাঙ্গর কুমিরকে? হাঙ্গর কুমিরের সাথে লড়াই করতে হলে আমার ঠিক ওই জায়গার কথা চিন্তা করতে হবে। আজকে আমাদের অবস্থা হয়েছে হাত পা বেঁধে হাঙর কুমিরের মধ্যে ছেড়ে দেওয়া। এখন ওখান থেকে মোকাবেলা করে কিভাবে উঠবো সেটা সম্পূর্ণটাই আমার নিজের বিষয়, নিজের বুদ্ধির বিষয়, নিজের বিবেকের বিষয়, নিজের। আপনি একটা কথা বলছেন, তারেক রহমান, আপনি বেগম খালেদা জিয়া একটা কথা বলছে। বেগম খালেদা জিয়া বলছে, আমি টোকাই দিয়ে বিএনপি বোঝাই করতে চাই না, আমি ব্রেইনি ছেলেপানদেরকে দিয়ে বিএনপি ভারী করতে চাই, বিএনপি কে ম্যাচিউর করতে চাই। আপনি একটু ওই খালেদা জিয়ার কথাটাকে আমি আপনাদেরকে একটু শোনাতে চাই, এইমাত্র আপনি যে কথাটা বলছেন। আচ্ছা, নীরা, আপনি একটা কথা বলে প্রশ্নটাকে আমাকে লিমিটেড করে দিচ্ছেন। আপনি বলছেন ওই বস্তির ছেলেরাই হচ্ছে দাদা বাবুদের আশ্রয়, দাদা বাবুরা তাদেরকে পাঠায়, খালেদা জিয়া সরি তারেক রহমান কোথায় যাবে? আপনি চর্চাটা দেখেন, বেগম জিয়া উনি যখন অসুস্থ, ওনার বাসার সামনে যখন বালুর ট্রাক দিয়ে দেওয়া হইলো, খালেদা জিয়া কার সাথে কথা বলে এটা জানার জন্য ওখানে দেওয়া হলো কাকে? শিমুল বিশ্বাসকে। ওখানে দেওয়া হলো কাকে? খায়রুল কবির খোকনের বউকে। দেওয়া হলো কাকে? মির্জা আব্বাসের বউকে। এমন এমন লোককে দেওয়া হলো যারা খালেদা জিয়া লাল লিপস্টিক দিল না সাদা লিপস্টিক দিল এটাও হাসিনা জানতেন। তো এখন তারেক রহমানের আশেপাশে আপনি বলছেন, তারেক রহমানের আশেপাশে সে যদি প্রধানমন্ত্রীর ছেলে হয় সে মিশবেও প্রধানমন্ত্রীর ছেলের সাথে, কিন্তু উনি যাদের সাথে মিশে, আমি আর এই প্রশ্নটা আপনাকে করলাম না যে ওনার আশেপাশে যারা মিশে এরা তো টোকাই, কিন্তু আপনি তাদেরকে টোকাই বলছেন না, আপনি বলছেন এই টোকাইরাই হচ্ছে দাদা বাবুদের কলকাঠি। তাইলে তারেক রহমান শিখবে কার কাছ থেকে? কাউকে ওনার ধারেও যাইতে দেওয়া হবে না, কাউকে ওনার কাছাকাছিও পৌঁছতে দেওয়া হবে না, উনিও কারো কাছে গিয়ে মিশবেন না, তাইলে ওনার শেখার রাস্তা কি? জেকব ভাই, এখানে তো শেখার রাস্তা রাখবে না। এখানে আমি ওই কথাটা যে বলছি যে একটা দেশ দখল করতে যুদ্ধ করা লাগে, ওদের তো যুদ্ধ করতে হয়নি, ওরা অলরেডি দেশটা নিয়ে নিয়েছে। আপনার এত কিছু দেখে এখনো বোঝার বা বুঝতে বা ফিল করতে বাকি আছে যে আমাদের দেশটা আমাদের নাই, আমরা শুধু রক্তের উপরে ভাসবো এবং এই বাংলাদেশ ভাসবে শুধু রক্তের উপরে। আজকে আপনার আমার ছেলে মেয়েদের জীবন দিতে হবে। আজকে যারা প্রথম সারিতে আছে কারো ছেলে মেয়ে কখনো রাস্তায় নামবে? তারা ক্যাম্পেইন করতে নামবে, মিঠা মিঠা কথা বলতে নামবে, একটা ভোট চাইতে নামবে, তারা কোকের বোতল নিয়ে নামবে, তারা মানি ব্যাগ নিয়ে নামবে, তখন তারা রাস্তায় নামবে এই টোকাইদেরকে কেনার জন্য, এবং তারা সেটাই করবে। কিন্তু যখন দরকার তখন সেটা করবে না, এবং এটা করতে দেওয়া হচ্ছে না, এটা করতে দেওয়া হচ্ছে না। ওকে নীরা, আমি আপনার কাছে আসছি। আমাদের আলোচনা আজকের এখন কনক্লুড করতে হবে। আমি প্রথমেই শুরু করতে চাই লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ, আপনাকে দিয়ে। আপনি আমাদের আলোচনাটাকে আজকের কনক্লুড করবেন। জি, এট এনি কস্ট আমরা বাংলাদেশকে বাঁচাবো ইনশাল্লাহ। বিএনপিতে যারা প্যাট্রিয়টস আছেন তারা হয় এখনই জেগে উঠুন, টু সেভ বিএনপি অ্যান্ড টু সেভ বাংলাদেশ। ফাইন, আপনারা যদি ব্যর্থ হন বা দেরি করেন তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ সেভ হবে, বিএনপি সেভ হবে না। ওই যে জাতীয় পার্টি, জি মুসলিম লীগ অস্তিত্ব বিলীন হয়ে গেছে অনেক পার্টি। কথাগুলো একটু খুব খারাপ, গায়ে লাগে মনে হয়, ডাজন্ট ম্যাটার। আজকে গায়ে লাগছে, পরশুদিন এটা বাস্তবে পরিণত হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে বিএনপি প্যাট্রিয়টদেরকে আমি আবারও অনুরোধ জানাবো,
আমি জানি আপনাদেরকে কোণঠাসা করে বিভিন্ন জায়গায় মানে তাচ্ছিল্যের স্বরে ফেলে রেখেছে, বাট বিএনপিকে যদি বাঁচাতে চান প্লিজ দাঁড়ায় যান, আমিও আসবো আপনার সাথে। আচ্ছা, মা একটা ছোটবেলা কথা বলতো, আমার মা ময়মনসিংহ অঞ্চলের মেয়ে, মানে ময়মনসিংহ কিশোরগঞ্জ হতে পারি, যে ব্যাক কল রে এক থাল ভাত দে, বুদ্ধি দিতে যাইস না, কারণ ব্যাককলের সেই অ্যাবিলিটি নাই টু টেক দি বুদ্ধি, বুদ্ধি নেওয়ার অ্যাবিলিটি নাই। তো এইরকম যদি কেস হয়, সেখানে কিন্তু কারো প্রতি মায়া করব না, মায়া একজনের প্রতি করব, সেটা হচ্ছে দেশের প্রতি। আগে দেশ বাঁচাতে হবে। এই রত আসবেই, ভারত ঢুকবেই, ঢুকে বসে আছে 12 তারিখে, আবার ঢুকে গেছে 12 ফেব্রুয়ারিতে। সো কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি বস, টু মি ইজ এ বস, আই ডোন্ট কেয়ার। হ্যাঁ, তুমি বিএনপি, তুমি আজকে ভালো থাকো, আমি ভালোবাসবো তোমাকে, তাছাড়া তোমার কোনো দাম নাই আমার কাছে। জামাত, তোমার কোনো দাম নাই। তুমি যদি এক কদম আগাও 3 কদম পিছাও, কচ্ছপের লাহান, তা তোমার মতো কচ্ছপের আমার দরকার নাই। বি বোল্ড অ্যান্ড স্ট্রেট, কারণ দেশ আগে, আমার সবার আগে দেশ, দেশ বাঁচাতে হবে। আর দেশের পক্ষে যে না লড়বে, তার সাথে আমার কোনো লেনদেন নাই, তার সাথে আমার কোনো ভালোবাসা নাই। স্ট্রেট কথা, লাইক ইট অর নট লাইক। আচ্ছা, তারেক রহমানকে সবার আগে ফাইন্ড আউট করতে হবে দলের ভিতরে কারা শত্রু। যারা, তারা কিন্তু বিএনপিরও শত্রু, তারা দেশেরও শত্রু এবং ভারতের মিত্র। এই জিনিসটাকে যদি আপনি ফাইট আউট করতে পারেন, র বলস এই দেশে কিছুই না, র কিছু করতে পারবে না, ভারত কিছুই করতে পারবে না। মেইন এনিমি হচ্ছে এনিমি উইদিন ইয়োরসেলফ, উইদিন দি পার্টি। শর্ট দেম আউট, শর্ট দেম আউট, তাদেরকে বিনা জানাজায় কবরে পাঠিয়ে দেন। স্ট্রেট ফরওয়ার্ড কথা। ইফ ইউ ক্যান ডু দ্যাট, ইউ ক্যান উইন ওভার। এটা যদি না পারেন, তাহলে হবে না। আমি জুলাই যোদ্ধা, সাধারণ জনগণ, দেশবাসী সবাইকে আমি অনুরোধ করব, আমাদের জুলাই শেষ হয় নাই, জুলাইয়ের একটা পর্যায় পর্যন্ত আমরা গিয়েছি, জুলাই চলমান, জুলাই চলবে। অতএব সেই লক্ষ্যে দল মত নির্বিশেষে সকলেই আবার চোখ কান খুলুন, সজাগ থাকুন, বিকজ উই হ্যাভ টু সেভ আওয়ার কান্ট্রি। আমার দেশকে আমাদেরই বাঁচাতে হবে। কোনো ওই রাজনীতির বাচ্চা, নফরের বাচ্চা এসে করে দিবে না। আমরা সাধারণ মানুষ, আমরাই মালিক, আমরাই করব। এই রাজনীতির বাচ্চাগুলা ভিক্ষুক, এরা এরা আসে গদিতে বসে কিছু কামাইতে চায়। এটা যে দলই বলেন, যে দলই বলেন, আমার কাছে কোনো দল পবিত্র না। হয় সে এইরকম নাচে, অন হয় ওই রকম নাচে, কোনো 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 দল আমার কাছে পবিত্র না। কালকে পবিত্র কে, এটা আমি কালকে বলে দিয়েছি জ্যাকব ভাই, আপনি জানেন। আমার কাছে ওরা ওই শ্রেণীটা পবিত্র, ওই ইয়েটা পবিত্র, বাকিরা পবিত্র না, আমরা কেউ পবিত্র না। সো অতএব সবাইকে এখন থেকেই সজাগ হতে হবে। এবং আপনি দেশ, আপনি বাংলাদেশ, আপনি এই দেশের মালিক। রাজনীতিবিদ কেঠারে, রাজনীতিবিদ কেঠা, প্রাইম মিনিস্টার কেডা, স্বরাষ্ট্রমন্ত্রী কেডা, ও তো আমাদের চাকর, আমাদের সেবক। তুমি দাঁড়িয়ে যাও সোজা হয়ে, প্রতিটা নাগরিককে আমি অনুরোধ করব, সোজা হয়ে দাঁড়িয়ে যান। আর যে কুকুর বিড়াল বলবে যে এই কর্নেল ফেরদৌস উস্কানি দিচ্ছে, 100% শিওর থাকেন ওই বাসটার ভারতের এজেন্ট। ওকে স্পটে ধরে ফেলেন, স্পটে সাইজ করে ফেলেন। সে যেই হোক, সরকারি কর্মকর্তা হোক, পাবলিক হোক, রাজনীতিক হোক, দোকানদার হোক, যেই হোক, হি ইজ এ ব্লাডি ফার্স্ট ক্লাস র এজেন্ট। সর্ট হিম আউট, সাইজ হিম আউট, স্ট্রেট। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমি এবার কর্নেল হাসিন ভাই আপনাকে বলবো কনক্লুড করার জন্য। ভাই, আপনার একটা বিষয় খেয়াল আছে কিনা, গুপ্তচর বৃত্তি আইন, ঠিক। আইনে সংসদ শুরু হয়েছে, আর একটু জোরে সোরে করেন, যাতে এই আইনটা দরকার প্রথমে আইনগত দিক থেকে। দ্বিতীয়ত আমি মনে করি আমাদের বাহিনী প্রধানদের একটা আতঙ্ক আছে, আমাদের তারেক সাহেবের প্রধানমন্ত্রী নাগায় মিসহ্যান্ডলিং হয়েছে, যারা করছে তারা হয়তো অনেকে জেনারেল হয়তো বা। তো এই জায়গা থেকে ওনার নিজের বিশ্বস্ততার জন্য, আস্থার জন্য, মূলত আস্থার জন্য, আপনার টপিকের মধ্যে এটা আছে, আমি মনে করি আমাদের সেনাপ্রধান 4 স্টার জেনারেল, ওনাকে 5 স্টার জেনারেল ফিল্ড মার্শাল দিয়ে অবসরে পাঠিয়ে দেন, এবং নিরাপদে নিজের একজন ভালো মানুষ, দেশপ্রেমিক একজন জেনারেলকে সেনাপ্রধান বানান। এটি হলো মূল দাগের মূল সলিউশন, বাকি সব ঠিক হয়ে যাবে। ধন্যবাদ ভাই। ওকে নীরা, এবার আপনাকে কনক্লুড করতে বলবো।
জি, জেকব ভাই, থ্যাংক ইউ সো মাচ। আসলে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছেন, আজকে আমি ভাবছিলাম যে যদিও খুব অল্প সময় এত গুরুত্বপূর্ণ সাবজেক্ট যে অনেক বিষয় চলে আসবে, কিন্তু আপনার লেখার ভিতরে যে ২ জন ব্যক্তির নাম আছে তাদের নিয়ে কিন্তু কোনো আলোচনা হয়নি। আজকে দেখেন যে গত ১৭ বছর যে স্বৈরাচার দেশ চালিয়ে গেছে তারাই ওখানে বসে আছে। এখন যতই আপনি তারেক রহমানের দোষ খুঁজেন, গুণ খুঁজেন, যেটা গুণ খুঁজে পাবেন না, দোষের পালাটাই ভারী হবে। এবং এখানেও কিন্তু একটা মানে চক্র, এখানেও কিন্তু একটা চক্র কাজ করতেছে। আর তারেক রহমানকে দেশে ফেরার ব্যাপারে যে বিষয় বস্তু ছিল যে গত ১৭ বছর সে দেশে ফিরতে পারে নাই, আর ১-১.৫ বছরের ভিতরে সিস্টেম হয়ে গেছে দেশে ফেরার। অনেকেই অনেক কথা বলে, নাকে খত দেওয়ার কথা, এই কথা সেই কথা, অনেক কিছুই বলে। অনেক কিছুই আমরা অনেক সময় শুনেও না শোনার ভান করি, বুঝে না বোঝার ভান করি, দেখেও না দেখার ভান করি, কিন্তু বিষয়বস্তু কোথা থেকে কি হচ্ছে বা হয় এ বিষয়টা আমরা মানে একেবারেই যে বুঝি না, আর একেবারেই যে কোনো ইনফরমেশন আমাদের কাছে আসে না সেটা না। কিন্তু এখন যে কথাটা হয়েছে যে পার্লামেন্ট চলছে, মানে ইলেকশন হলো, একটা দল পার্লামেন্টে গেল, তারা ওখানে কাজ করছে দেশের জন্য, দেশের জনগণের জন্য, কিন্তু গোড়াঘাটে যে চুপ্পু এখনো বসে আছে, গোড়াঘাটে আমাদের সেনাপ্রধান এখনো বসে আছে, তারা তো স্বৈরাচারের, এরা তো গত ১৭ বছর স্বৈরাচারী করে গেছে, তারা কি করে এখনো ওখানে বসে আছে? এই সেই বসে থাকার মধ্যে আবার নতুন পার্লামেন্ট কি করে আসলো? এটা কি গণতন্ত্রের ভিতরে ছিল? এটাও কি গঠনতন্ত্রের ভিতরে ছিল? এই জন্য এই সিস্টেমটা এইভাবে চলছে। আর সব জুলাইয়ের যে অভ্যুত্থান হয়েছে সেখানে ওই ধারার ভিতরে গঠনতন্ত্রের এত কিছু আসছে, আমাদের সংবিধানে এইটা আছে, এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, এত অজুহাত দেওয়া হয়েছে। তাইলে এখন কোন সংবিধানের উপর দেশটা চলছে এই বিষয়টা নিয়ে তো আপনি কথা বললেন না। কোন সংবিধানের উপর এখন দেশ চলছে? কোন সংবিধানের উপর এই পার্লামেন্ট শুরু হলো? কোন সংবিধানের উপর চুপ্পু এখনো সে ওখানে বসে থাকবে? কোন সংবিধানের উপর ওয়াকার এখনো ওখানে বসে থাকবে? এই বিষয়টা নিয়ে কে কথা বলবে? কারা এই বিষয় নিয়ে কথা বলবে? কোথায় আমাদের আইন বিভাগ? আইন বিভাগ কি করছে? তারা তো কোনো কথা বলছে না। কেন বলছে না এরা? সবাই কি দাদা বাবুদের পা চাটা শুরু হয়ে গেছে? আমরা তো জানি গত ৫৪ বছর তারা পা চেটে চেটে আসছে, কিন্তু এই ২৪-এর যে অভ্যুত্থান হলো, তারপরে আমরা কি রেজাল্ট পেলাম? আরেকটা জিনিস, সেটা হলো তারা চাচ্ছে পরিবারতন্ত্র রাজনীতি। যদি পরিবারতান্ত্রিক রাজনীতিটা বাংলাদেশে টিকিয়ে রাখতে পারে, তাহলে তো দাদা বাবুরা সাকসেস। আজকে তো এই বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ তারা হতে দিবে না। আজকে আপনি বলছেন এক্সকিউজ মি, তারেক রহমানের শিখতে হবে, শেখার কারোই বয়স শেষ হয় না। তবে একটা কথা এখানে, সে শিখবে, কার কাছে শিখবে, কখন শিখবে, কোথায় শিখবে, কি শিখবে, এই বিষয়বস্তু যে কোনো কিছুই যে কনফিডেন্স থাকে না এবং থাকবে না, এই বিষয়টা তো আমাদের মাথায় আছে। আজকে তাকে যতই অযোগ্য করা হোক, এখানেও একটা রিজন আছে কেন তাকে অযোগ্য করা হচ্ছে। শুধু তাকেই না, বাংলাদেশের যে পলিটিক্যাল যে বাংলাদেশের রাজনীতিবিদরা, আমি জানি খারাপ, কিন্তু সবাই তো খারাপ না। আমরা তো দেশকে ভালোবাসি, দেশকে ভালোবাসার মতো অনেক রাজনীতিবিদ আছে, তারা দেশকে ভালোবাসে, দেশের মাটি ও মানুষকে ভালোবাসে। কই তাদেরকে তো সামনে আসতে দেওয়া হচ্ছে না? কেন হচ্ছে না তাদেরকে সামনে আসতে দেওয়া? এর পিছনে কি কারণ আছে? এগুলো এখন বাংলাদেশের জনগণ সবাই আমরা বুঝি, এবং এগুলো বুঝে আমরা এখন আমাদের সামনে ভবিষ্যতে কি করতে হবে আমরা ঠিক সেটাই করব। আজকে ২৪-এর যে আন্দোলন, আজিজ ভাই অনেক সুন্দর কনক্লুশন দিয়ে গেছেন এবং সে বলছেন যে এটা চলমান। আমরাও জানি, মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের ২৪-এর অভ্যুত্থান, ২৪-এর আন্দোলন চলমান, এটা চলবে যতদিনে আমরা বাংলাদেশকে সঠিক অর্থে স্বাধীনভাবে না পাবো, ততদিন পর্যন্ত এই ২৪-এর আন্দোলন চলবে, চলমান। ধন্যবাদ দর্শক আপনাদের সবাইকে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং
আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিরনিরাট কর্নেল হাসিন, কর্নেল ফেরদৌস আজিজ, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ, অনেক মেহেরবানি আপনাদের যে আপনারা তিনজনই আপনাদের ব্যস্ততম সময়ের মধ্যে রোববার দিন আমাকে সময় দিয়েছেন। স্পেশালি আই এম থ্যাঙ্কফুল টু কর্নেল হাসিনুর রহমান এবং কর্নেল ফেরদৌস আজিজ। অনেক অল্প সময়ের নোটিশে আপনারা আমাকে সময় দিয়ে আমার দিনটাকে আপনারা খুব ভালো বানিয়ে দিয়েছেন। আমার দর্শকদের পক্ষ থেকে, দেশের পক্ষ থেকে, সমাজের পক্ষ থেকে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ ভাই। আমি এবার কনক্লুড করব। আপনারা, ইউ গাইজ আর মোর দেন ওয়েলকাম টু ওয়েট অ্যান্ড ফিনিশ মাই কনক্লুশন অ্যান্ড দেন আই এম গোইং টু ফিনিশ অফ দ্য শো। দর্শক শ্রোতাই ছিল আমাদের শো। আমি কর্নেল হাসিনের একটা কথা থেকে আমি কনক্লুশনটা শুরু করি। উনি বলছে তারেক রহমানকে বুঝতে হবে ওনার কত ক্ষমতা। ওনার একটা কলমের খোঁচায় সেনাপ্রধান বরখাস্ত হতে পারে, ওনার একটা কলমের খোঁচায় আর একজন নতুন সেনাপ্রধান ওখানে সেনাপ্রধান হতে পারে, ওনার একটা কলমের খোঁচায় একজন ব্রিগেডিয়ার জেনারেলকে ডাবল প্রমোশন দিয়ে লেফটেন্যান্ট জেনারেল করে সেনাপ্রধান বানানো যায়। ওনার এই ক্ষমতাটা আছে। এখন আমরা এটা মানতে রাজি না যে তারেক রহমান এটা জানেন না, কারণ তারেক রহমান এটা জানেন না, আমরা এটা মানতে রাজি না। তারেক রহমান এটা জানেন। উনি বলেছেন উনি প্রেসিডেন্টের ছেলে, উনি বলেছেন উনি প্রধানমন্ত্রীর ছেলে। উনি যদি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ছেলে হন তাহলে ওনার এটা জানার কথা যে ওনার কতটা ক্ষমতা। এবার আমি কর্নেল হাসিনের দ্বিতীয় একটা কথায় আসি। এর চেয়ে আর গুরুত্বপূর্ণ অ্যাডভাইস হতে পারে না। তারেক রহমান যদি কয়েকটা কি পজিশনে উনি ছোট্ট একটা প্যানেল করে যে আমি সেনাপ্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, পুলিশ প্রধান, বিডিআর প্রধান, আনসার ভিডিপি প্রধান, ডিজিএফআই, এএসইউ, এনএসআই, এই 9টা সংস্থার প্রধান ওনার নিজের মানুষ হবে। উনি পুরো বাংলাদেশকে উনি নিয়ন্ত্রণ করতে পারবে, ওনার জন্য ভালো হবে। কর্নেল হাসিন বলেছেন, উনি জেনে শুনে বলেছেন। এখন একটা রিস্ক তারেক রহমানের জন্য, উনি যদি সেনা সদরে কর্মরত কাউকে সেনাপ্রধান বানাতে যান, অর্থাৎ ওয়াকারের চারপাশে আছে এমন কাউকে সেনাপ্রধান বানাতে যান, উনি ফেল করবেন। ওনার সফল হওয়ার সম্ভাবনা তখন উনি যদি থার্ড অথবা ফোর্থ লেয়ার থেকে একজনকে টেনে এনে সিনিয়রিটি দিয়ে তারপরে সেনাপ্রধান বানান। আল্লাহর ওয়াস্তে উনি যেন বরকতুল্লাহ ভুলু অথবা গোরখদক আব্বাস অথবা মির্জা ফাক বা সালাউদ্দিন, আমির খসরু মাহমুদ চৌধুরী, এদের মতো লোকজনের উপদেশ না নিয়ে উনি প্রত্যেকটা পজিশনের জন্য একটা প্যানেল তৈরি করেন। ওই প্যানেল ওনাকে 3টা নাম রিকমেন্ড করবে, ওই 3টা থেকে উনি যেন একটা নাম পিক করে, অথবা লটারির মাধ্যমে উনি যেন পিক করে। আমরা তারেক রহমান আপনাকে শিক্ষা দিচ্ছি না। আপনি এখন যেভাবে বসে আছেন, সভ্য পৃথিবীতে একটা কথা বলে যে এই পাখিটা এমনই এক কাঁধা পাখি, সে পৃথিবীর লক্ষ্যবস্তু হওয়ার জন্য বসে আছে। তারেক রহমান, আপনাকে আপনার বর্তমান পজিশনটা হলো এই যে আপনি শিকারীর লক্ষ্যবস্তু হওয়ার জন্য বাংলাদেশে এসে জাস্ট প্রধানমন্ত্রীর পদটাকে অলংকৃত হইয়া বসে আছেন, আপনাকে কখন হাজতে নেওয়া হবে অথবা আপনাকে কখন গুলি করবে। আপনি যদি এই 9টা পজিশনকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারেন, তাইলে এই সালাউদ্দিন, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হোসেন টুকু, আব্দুল আউয়াল মিন্টু এরা টাইট হয়ে যাবে। আরেকটা কথা,
যদি সরকার আপনি না চালিয়ে অন্য কাউকে দিয়ে চালাতে হয়, আপনার তো খুঁজে বের করা উচিত ছিল যে কারা রিয়েলি বাংলাদেশি প্যাট্রিয়ট। সালাউদ্দিনের চেয়ে যথেষ্ট যোগ্য লোকজন আপনার দলে আছে। আমির খসরু মাহমুদ চৌধুরীর চেয়ে অনেক বেশি বলিষ্ঠ এবং যোগ্য নেতৃত্ব আপনার দলে আছে। আপনি পাননি কেন? কারণ আপনাকে পেতে দেওয়া হয়নি। আপনি এজন্য পাননি কারণ আপনাকে পেতে দেওয়া হয়নি, এবং আপনি পেতে চাননি। আপনি নিজে চিন্তা করে দেখেন তারেক রহমান সাহেব, ডক্টর মোহাম্মদ ইউনূসকে 1 বছরের স্পেশাল একটা পজিশন, স্পেশাল একটা কেয়ার, স্পেশাল একটা শেখা ওকে দেওয়া হলো, এন্টারটেনমেন্ট দেওয়া হলো 1 বছরের জন্য। আপনি এটা সিকিউর করেছেন, কিন্তু বাংলাদেশের গুরুত্বপূর্ণ পজিশন গুলো আপনি সিকিউর করতে পারেন নাই। আপনি কতগুলো বিদেশি নির্ভর রাজনীতিবিদদের ওই পজিশন গুলো দিয়েছেন। আজকের আমার 3 জন অতিথি একটা কথা বলছে, বিরোধী দল প্রধানমন্ত্রীকে তৈরি করবে না। আমি এই 3 জন অতিথির এই কথাটাকে সম্মানের সাথে রিবার্ট করে আমি বলবো, এই মুহূর্তে তারেক রহমানের সবচেয়ে বড় নির্ভরতা বিরোধী দল। কারণ বিরোধী দলের লোকজনরা সবাই চায় জিয়ার ছেলে, বেগম জিয়ার ছেলে যেন সফল হয়, এবং তারা চায় এই রাষ্ট্রটা যেন ফেল না করে। তারেক রহমানের চারপাশে যারা আছে তাদের চেয়ে তারেক রহমানের বর্তমানের বিরোধী দলে তারেক রহমানের শুভাকাঙ্ক্ষীর সংখ্যা অনেক বেশি। তারেক রহমান, আপনাকে এটা বুঝতে হবে। আপনার বিরোধী দলে, বর্তমান সংসদের বিরোধী দলে এমন অনেক সদস্য আছে, তারেক রহমান আপনাকে বাঁচানোর জন্য তারা বুক পেতে গুলি নিজে খাবে, আপনাকে বাঁচিয়ে রাখবে। এমন লোকজন আছে বিরোধী দলে। বাংলাদেশের ইতিহাসে এটা বিরল। তারেক রহমান সাহেব, এটা আপনাকে কেউ লাড্ডু বানিয়ে খাওয়াইয়া এটা আপনাকে বুঝাতে পারবে না, এটা আপনার বুঝতে হবে। নীরার গুরুত্বপূর্ণ কথাটা আপনাকে আমি আবার মনে করিয়ে দেই। আপনার চারপাশে কাদেরকে নিয়ে কোথায় যান একটু রিভিউ করেন, কারণ তাদের দায়বদ্ধতা আছে আমাদের দেশের ভিতরে না, তাদের দায়বদ্ধতা দেশের বাইরে। তাদেরকে নিয়ে যদি আপনি সোশ্যালাইজ করেন আমাদের অসুবিধা নাই, কিন্তু আপনার সোশ্যালাইজ করার খেসারত যদি পুরো জাতিকে দিতে হয়, দেন আমাদের সবার সমস্যা। কর্নেল আজিজের সাথে আমি পুরোপুরি একমত। উনি বলছে যে আপনারা যদি বিএনপি সবাই এখনই সচেতন না হন, এই বিএনপি হারিয়ে যাবে জাতীয় পার্টির মতো, এই বিএনপি হারিয়ে যাবে মুসলিম লীগের মতো। আপনাদের মনে আছে তো জাতীয় পার্টি কত বড় একটা রাজনৈতিক দল ছিল, কোথায় গিয়ে ঠেকেছে? তারেক রহমান সাহেব, ভারতের টার্গেট এটা, বিএনপিকে জাতীয় পার্টির মতো করা। এটা আপনি যদি না জানেন, বিএনপির জন্য সত্যি দুর্ভাগ্যের। দর্শক শ্রোতা, এই ছিল আমাদের শো। আগামী বুধবার আপনাদের সাথে আমার আবার দেখা হবে। আমার গেস্টদেরকে আবার আমি ধন্যবাদ জানাচ্ছি। বাই দ্য ওয়ে, নিরুনিরা একটা কথা বলেছে, আজকের সাবজেক্টের ভিতরে 2টা নাম ছিল, ওয়াকার এবং চুপ্পু, যে এদেরকে নিয়ে আমরা আলোচনা করি নাই। আমি ইচ্ছা করি এদের নাম আর টানি নাই। এর উত্তরটা জেনারেল কর্নেল হাসিনের জবাবে আছে। তারেক রহমান সাহেব, আপনি এত পাওয়ারফুল, আপনার একটা কলমের খোঁচায় ওই 2টা নাম
ডিলিট হতে পারে, কারণ ওই দুইটা নাম টোকাইদের নাম। নীরা আর একটা ইম্পর্টেন্ট কথা বলেছে তারেক সাহেব, প্রত্যেকটা সরকার পরিবর্তনের পরে বাহিনীর প্রধানদের পরিবর্তন হয়, রাষ্ট্রপতির পরিবর্তন হয়। বাংলাদেশের সংস্কার কেমনে হবে? ওয়াকারকে এবং চুপ্পুকে ওই আসনে বসিয়ে রেখে যারা ভারত নিযুক্ত, ওয়েল, ইটস এ ডিফারেন্ট টপিকস। এটা নিয়ে আমরা অন্য আরেকদিন কথা বলব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আমাদের দেশ দীর্ঘজীবী হোক, আপনি এবং আপনার পরিবার আপনারাও সবাই দীর্ঘজীবী হন, বাংলাদেশটা টিকে থাকুক। কর্নেল আজিজের ভাষায়, আমরা হারিয়ে যাই আপত্তি নাই, আমাদের দেশকে টিকাতে হবে, ওখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। দেশের স্বার্থে আমার ভাই বোন আত্মীয় স্বজন সবকিছু আমি কম্প্রোমাইজ করতে রাজি আছি, একটা জায়গায় করব না, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। কারণ ওটা যদি না থাকে